हरे कृष्णा। भक्त वृक्ष टीचर ट्रेनिंग कोर्स, सर्व लीडर ट्रेनिंग कोर्स। আজকে আমরা আলোচনা করছি সঙ্গ দাসের গুণাবলী। টিচার বা সার্ভ লিডারের গুণাবলী সংখ্যা নাম্বার 18, 19, 20। 18 নম্বর কোয়ালিটি হচ্ছে নট টু বি ফ্যানাটিক্যাল। আচ্ছা, এটা কি হয়েছে? নট টু অ্যাংরি এন্ড শর্ট টেম্পার, এটা আলোচনা হয়েছে কি? কেউ একজন বলুন। 17 নম্বর হচ্ছে টু অ্যাংরি এন্ড, হয়ে গেছে কি মিস্টার মাদাই? টু অ্যাংরি এন্ড শর্ট টেম্পার হয়েছে? হ্যাঁ হয়েছে প্রভু। নট টু ওকে, বি নট অ্যাংরি, নট টু অ্যাংরি অর শর্ট টেম্পার। মানে টু কি বি, মেজাজি, বদ মেজাজি না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলেছিলেন প্রভু সেদিন। রাগী আর বদ মেজাজি। হ্যাঁ হ্যাঁ, রাগি আর কিন্তু বদমেজাজি। এর উপরে প্রশ্ন করা হয়নি। না, এটা প্রশ্ন করেননি। প্রশ্ন করা বাকি আছে, এটা আলোচনা হয়ে গেছে তো? আলোচনা হয়ে গেছে প্রভু। আমার কিন্তু মনে নেই। হ্যাঁ, কি? আমি বলবো প্রভু কি বলেছিলেন। হ্যাঁ, পয়েন্টস বলুন কিছু, ভালো হবে। অহংকার খুব খারাপ জিনিস। বদমেজাজি হলে সঙ্গদাস হওয়ার জন্য সে উপযুক্ত নয়। স্বভাবে বিনম্র হতে হবে। তুমি আমাকে অপমান করেছো, আমি তোমাকে শাপ দিচ্ছি। আমার ক্লাসে তুমি ঢুকতে পারবে না। আমি দেখে নেবো কিভাবে তোমার দীক্ষা হয়। আমি অনেক বড় বৈষ্ণব, অন্য কোনো ক্লাসে আমি তোমাকে ঢুকতে দেবো না। যদি ও দীক্ষা নেয় তাহলে আমি ইসকন ছেড়ে দেবো। এসব প্রতিজ্ঞা বদমেজাজি, রাগী এবং অসহিষ্ণুতার লক্ষণ। যেখানে বদমেজাজি লোক আছে সেখানে স্টুডেন্ট থাকবে না। রূপ গোস্বামী বলেছেন যে আমাকে স্নেহ করে সেই ভক্তের সঙ্গ করতে হবে। সঙ্গদাসের উচিত কোনো ভক্তের সঙ্গে রূঢ় আচরণ না করা, তাহলে সে ভালো সঙ্গদাস হতে পারবে না। এটা বলেছিলেন তো। সুন্দর। তো কভার হয়েছে সব পয়েন্ট। তাহলে এখানে হ্যাঁ প্রশ্ন হবে যে একজন আহ রাগী অথবা বদমেজাজি ভক্ত উম, তার কি কি কথা বলে থাকেন, তার আচরণ কি রূপ, আর কি কি কথা, তার আচরণ কি রূপ এবং কি ধরনের কথা তার মুখ থেকে বেরোয়। এটা, এই যে কথাগুলো, এগুলো লিস্ট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। আর উত্তরটা যেটা আপনি বললেন, এটা উত্তর হবে উম, আর ওর মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে, যদি একজন রাগী আর বদমেজাজি হয় তাহলে ওটাই একটাতে হয়ে যাবে, মনে হচ্ছে একটা প্রশ্নের মধ্যে হয়ে যাবে। এর ছাত্র উপরে কি প্রভাব পড়বে, এটা লিখতে পারেন। এর আচরণের দ্বারা ছাত্র উপরে কি প্রভাব পড়বে। এবার তাহলে প্রশ্নটা লিখে রাখবেন, এটা পরে আবার আবার লাস্টে রিভিউ করে নেব প্রশ্নটা। এবার 18 নম্বর কোয়ালিটি। 18 নম্বর কোয়ালিটি বি ফ্যানাটিক্যাল। ফ্যানাটিক্যাল যে শব্দ আছে, ফ্যানাটিক্স, এর সোজা বাংলা হচ্ছে অন্ধ গোড়ামি। হুম, গোড়ামি, গোড়ামি। অন্ধ গোড়ামি ঠিক হবে না। অন্ধশ্রদ্ধা বলে, অন্ধশ্রদ্ধা আমরা বলছি না। অন্ধশ্রদ্ধা তো দরকার, প্রভুপাদ বলছেন ব্লাইন্ড ফেথ ইজ রিকোয়ার্ড। কিন্তু আমরা অন্ধশ্রদ্ধাকে ফেনাটিজম বলবো না, আমরা ফেনাটিজম বলবো গোড়ামিকে। গোড়ামি শব্দ আপনারা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, আর মানেটা মোটামুটি এটা আইডিয়া আছে গোড়ামি মানে কি। অনুকম্পিত মাধ্যমে বুঝতে পারছে না, যেহেতু তো হিন্দি ভাষী ওই জন্য বুঝতে পারছে না, কিন্তু বাংলাতে গোড়ামি শব্দ চলে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেবেন? বলভদ্রপু, গোড়ামি মানে কি আপনি একটু বলুন। আনমিউট করতে হবে, হ্যাঁ বলুন। হ্যাঁ, হয়ে প্রভু, গেছে। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু।
গোঁড়ামি মানে কোনো কিছুর বিশেষ ইয়েতে কি বলা যায়, উম অন্ধবিশ্বাস থাকা আর কি, কোনো কিছুতে আর কি। উম, কোনো বিষয়ের উপর আর কি বিশেষ কোনো অন্ধবিশ্বাস যদি থাকে, সেটা একটা গোঁড়ামি বলা যায়। ওকে, তো অন্ধবিশ্বাসের মতনে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অন্ধবিশ্বাস শব্দটা আহ আমাদের গৌড়ীয় বৈষ্ণব ফিলোসফি অনুযায়ী ওই শব্দটা ঠিক না, অন্ধবিশ্বাস, কিন্তু ওরকমই একটা গোড়ামি। তো গোড়ামি, গোড়ামির উদাহরণ আপনারা একটু চিন্তা করে বলতে পারেন কেউ? হম, অপরমাধব, তিলকনাথ বলুন। হুম, বলুন তিলকনাথ। প্রভু দণ্ডবত প্রণাম করেছিলাম। বলুন, আপনার তো আওয়াজ গোড়ামির খুব উদাহরণ কম হচ্ছে আসছে, যে একটু জোরে বলতে হবে। বলুন। এখন শুনতে পাচ্ছেন প্রভু? শোনা যাচ্ছে, একটু বলুন জোরে বলুন। সেটা হচ্ছে যে একজন দীক্ষিত ভক্তকে বা বৈষ্ণবকে তিলক পরিধান করতে হয় বা বৈষ্ণবীয় পোশাক পরিধান করতে হয়, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে ফেস করেছিলাম, তো সেটাই বলছি আপনাকে। সেটা হচ্ছে যে যখন একটা নতুন ডিপার্টমেন্টে গেলাম দুর্গাপুষ্টি প্লান্টের মধ্যে, তো সেখানে আমরা যথারীতি অন্যান্য দিনের মতো তিলক করেই গিয়েছিলাম, কিন্তু নতুন ম্যানেজমেন্ট, তারা পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন, তারা আমাকে জিজ্ঞাসা করলেন এটা কি এসব, এটা কি খুব প্রয়োজন? আমি বললাম প্রয়োজন বলতে এটা আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সাধনার জন্য প্রয়োজন, তা আপনার কোম্পানির ক্ষেত্রে যদি অসুবিধা থাকে তাহলে সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। তো অর্থাৎ স্থান কাল পাত্র অনুসারে আমাদের যে বৈষ্ণবীয় এটিকেটস সেটা চেঞ্জ হতে পারে, অথচ সেইটা যে চেঞ্জ হতে পারে এটা আমাদের ধারণার মধ্যে না থাকা, এটাই হচ্ছে কি গোঁড়ামি। ওকে, গোড়ামি, আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন একজন বাংলায় একটা কালচার আছে, যদি কেউ দীক্ষা হয়নি তার হাতে জল খাবো না। হুম, এটাকে বলে গোড়ামি। হুম, যার দীক্ষা হয়নি, মানে যদি একজন ভক্ত ধরুন দীক্ষা হয়ে গেছে, একজন ভক্ত দীক্ষা হয়ে গেছে, ইসকন থেকে দীক্ষা নিয়েছে, এবার সে তার বাড়িতে যখন যাচ্ছে, বাড়িতে তার মা বা বাবা তাকে জল দিচ্ছে, তো বলছে না তুমি জল দেবে না, আমি খাবো না। যখন রান্না হচ্ছে তখন বলে, তুমি টাচ করবে না, তুমি টাচ করেছো, আমি আর খাবো না। হ্যাঁ, আহ মানে আজকে একটা ঘটনা হম বলছি। আমি আজকে দুপুরে এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, চিত্তরঞ্জনে। ওখানে উম কি হলো ঘটনাটা, মানে ঘটনা ঘটলো যে সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে, প্রসাদ। হুম, আর অল্প কয়েকজন আমার মতো এক দুইজনের জন্য অন্ন রান্না ওরা চাপিয়েছিল। তো এখন একজন মাতাজি অন্ন চাপিয়ে দিয়েছে, আর সে উপরে ব্যস্ত হয়ে গেছে, অন্ন চাপিয়ে উপরে চলে গেছে, অভিষেকে ব্যস্ত হয়ে গেছে। তো এবার অন্য মাতাজি অন্নটা নামিয়েছে, যে নামিয়েছে সে কিন্তু মানে দীক্ষিত ভক্ত নয়, সে হচ্ছে ওখানকার লোকাল ভক্ত। ওই যার বাড়িতে প্রোগ্রাম সে তিন নামিয়ে দিয়েছে। এবার অন্ন আসছে না, বলে কি ব্যাপার, অন্ন পরিবেশন করছে না প্রভু? না, অন্ন আপনাকে কি করে দেব? ওটা তো না, কেন কি হলো? না প্রভু, ওটা আরেকজন, আমি তো চাপিয়েছিলাম, ওটা আরেকজন মাতাজি নামিয়েছে, এখন কি আপনাকে দেওয়া যাবে অন্য ওটা? না, আমি বললাম ভোগ লাগিয়েছেন কি না? বলছে ওটা কি ভোগ লাগানো যাবে? কেন লাগানো যাবে না ভোগ? ভোগ লাগান, নিয়ে আসুন, কি প্রবলেম? তো মানে এটা উদাহরণ দিচ্ছি আমি, এটা একদম কন্ডেম করছি না, এটা তো সিম্পল, কিন্তু এর থেকে আরো অত্যন্ত খুব এক্সট্রিম গোড়ামি হয়, এটা তো খুব বড় না, এর থেকে আরো প্রচুর মারাত্মক গোড়ামি ভক্তরা করে থাকে। হুম, তো এই গোড়ামি গুলো করলে কি হয়, আমরা মানে যারা এখন ভক্তিতে নতুন আসবে তাদেরকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। হুম, যারা ভক্তি করতে চায়
ভক্তিতে যুক্ত হবে, তারা আমাদের গোঁড়ামি দেখে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। তো এটা হচ্ছে গোঁড়ামি। আমি আরো কয়েকটা উদাহরণ দেব। অনুকম্পিত মাথায়। হরে কৃষ্ণ প্রভু, আমি এক জায়গায় শুনলাম একটা যে একজন সিকিউরিটি ছিলেন, তো উনি নাকি মন্দিরে যখন এক মাতাজি এসছে, তো উনি পুরো দণ্ডবত প্রণাম করছিলেন। তো সেই সময় ওই মাতাজি কিছু ওয়েট না করে একদম সরাসরি উনাকে টেনে উঠিয়ে দিল, আর উনাকে বললো যে এভাবে মাতাজিদেরকে প্রণাম করতে হয় না, ওনাকে একদম বকা দিয়ে দিল। তো প্রভু, এটাও কি এক্সাম্পল হতে পারে? তারপরে ওই সিকিউরিটি মাথায়কে আমি ডেকে বকা দিলাম যে আপনি কেন ওকে তুললেন? হ্যাঁ প্রভু। আমি দেখেছি। বললাম, আপনার অসুবিধাটা কি? একবার দণ্ডবোধ করে ফেললো তো করে ফেললো, আর কি। প্রথমবার এসছে মন্দিরে, হ্যাঁ, সে জানে না, দণ্ডবোধ করলো তো করলো। তো তার জন্য তাকে রাগ প্রকাশ করা, তুলে দেওয়া কি আছে? মানে কোন অপরাধ থোড়ি কোনো হয়ে গেছে, দণ্ডবোধ করেছে মানে। এখন কেউ ধরুন বাঁ দিক থেকে প্রণাম করা উচিত, কিন্তু সরাসরি প্রণাম, সোজা প্রণাম করে ফেললো। হুম। হুম। আমাদের নিয়ম হচ্ছে সাইড থেকে প্রণাম করা। কিন্তু একটা নতুন লোক ধরুন সরাসরি প্রণাম করলো, তখন একজন সিকিউরিটি তাকে তুলে দিল, আর তুলে বলে, আপনি কেন এরকম করছেন? মানে তাকে, আমি বলছি না, চুপ থাকো, আরে ভগবানকে দণ্ডবত প্রণাম করেছে, এটার জন্য তাকে মনে মনে তুমি দণ্ডবত প্রণাম করো। যে একটা লোক এসে ভগবানকে দণ্ডবত প্রণাম করলো, তো আমাকে তাকে দণ্ডবত করা উচিত মনে মনে কেন? সেটা প্রথম এসছে, নতুন এসছে, ভগবানকে প্রণাম করছে, সেটাই বড় ব্যাপার। একদিনে তাকে বৈষ্ণব সদাচার শিখানো দরকার কি? আগে ভক্ত হোক না। বৈষ্ণব সদাচার ক্লাস তো অনেক পরে আসবে। প্রথম দিনেই তাকে আপনি দণ্ডবোধ করতে শিখিয়ে দেবেন, সবকিছু শিখিয়ে দেবেন, কি দরকার আছে? আগে তাকে অন্য কিছু শেখান, যে আমি আত্মা, আমি ভগবানের অংশ, কৃষ্ণ হচ্ছে ভগবান, তার নাম, এগুলো শিখাতে হবে আগে। আর ডান দিকে থেকে দণ্ডবোধ করতে হবে, বাঁ দিকে করতে হবে, এগুলো পরে শেখালে চলবে। এটা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো এটা হচ্ছে একরকম গৌরব। কি হয় না, মানুষের হুম। এটা মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় না। যদি কেউ ধরুন প্রণাম করলো, তাকে যদি কেউ একটু বলে দিল, তার মনটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো এগুলো ছোট উদাহরণ, কিন্তু আরো মারাত্মক গোড়ামিও আছে। আহ সামনন্দের মাথায়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা গোড়ামি কিনা সেটা আপনি বলুন। আমাদের একজন ভক্ত আছে, মানে সেই আমরা আমাদের শিক্ষাগুরু করতো, এটা এখন আমি করছি। তো সেখানে এক প্রভু প্রথম থেকেই আছে, 2019 সাল থেকে। তো ওই প্রভুর চরণাশ্রয় আগে অন্য কোথাও দীক্ষা নিয়েছিল। তো সেখান থেকে ওনার স্ত্রী আমাদের দীক্ষিত ভক্ত, আর উনি চরণাশ্রয় নিয়েছে গেল বছর। তা ওনাকে, ওনার সাথে আমার 5 বছর, উনি এমনি কিন্তু খুব ভালো, কিছু হলেই মানে ভক্তির কথা শুনলে চোখে জল আসে, অনেক উচ্চ স্তরে গীতা ভাগবত সব পড়েন, সব ঠিক আছে। কিন্তু একটা জায়গাতে ওনাকে আমি 5 বছর ধরে, সেই 2019 সাল থেকে আজ পর্যন্ত, প্রথমে আমি হয়তো বুঝতাম না, কিন্তু ধীরে 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 আমি যতটা যেভাবে বুঝতে শিখেছি, ওনাকে সেভাবে বোঝাচ্ছি। ওনার কথাটা হচ্ছে যে ইসকন, মানে ইসকন বলে না, এরকম করে বলে না, যেহেতু ওনার স্ত্রী ইসকনে দীক্ষিত, সেই জন্য ইসকন কথাটা বলে না। বলছে আজকেই, যেমন আজকের উদাহরণটা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। দুপুরবেলা এলো, আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিন, তো আমি ভক্তি সঞ্চয় গীতি দেখুন মাথায় এত কিছু বলে আপনার মোবাইলে কেটে গেল, নেটওয়ার্ক নেই, কথাটা ওখানেই কেটে গেল। একাঙ্গী লক্ষ্মী মাতা জি, আনমিউট করুন মাতাজি, আনমিউট করুন, তারপরে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা আমি, হ্যাঁ আমি একটা বলছি, ওটা ওনা ওনা গোড়ামি। ওনাটা শেষ হয়ে যাক। তো শ্যামনন্দিনী মাতাই, আপনি বলুন, এবার আনমিউট করুন, আর একটু শর্টকাটে বলুন, শর্টকাটে। বললাম না বেরিয়ে যাবো আমি বারবার। তো বলছে যে মানে আমি শরণাগতি বের করেছি। তখন বলছে এই তো শরণাগতি, এটা দেখলেই তো আমার আবার সেইটা মনে পড়ে যায়। হ্যাঁ, এই যে শরণাগতি শরণাগতি বলছে, এটা বড় বড় সাধুরা, তাহলে এত টাকা টাকা কিসের?
এইটা ওনার ভেতর থেকে কিছুতেই উনি ইঙ্গিত করতে চায়, মানে ইসকনে টাকা, এটাই এটাই মানে উনি ইঙ্গিত করতে চায়। তো আমি ওনাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করি প্রভু, যে না হলে ভগবানকে এত সুন্দর হবে কেন, এত ভক্ত হবে কেন। গুরু মহারাজের সেই মায়াপুরের পুরনো ঘটনা বলি, যে ওখানে শুধু চাষ হতো, ওকে ওকে, এভাবে ঠিক আছে, ঔদ্ধর্য বুঝে গেলাম প্রভুর গল্প মাতাজি। বলি উনি। ওকে ওকে, ডান ডান ডান, বাস বাস বাস। স্যার, এটা কি এখন গোঁড়ামি? না, ঠিক আছে, আপনি বলেছেন, ঠিক আছে, আমি এখন বলছি আমার। হুম, এটা গোঁড়ামি বা ফ্যানাটিজম মধ্যে আসছে না, এটা অন্য ব্যাপার, অন্য প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশনও আছে, আপনি প্রবলেমটা সামনে রেখেছেন, এটা ভালো। তো ওই প্রভুর যে প্রভু প্রশ্ন করেছেন, শরণাগতি দেখে তার মাথা টনটন করছে কেননা, তো এর মধ্যে আমি মনে করছি, হুম, উম, আমাদের পক্ষ থেকে কিছু দোষ আছে। হুম, আমাদের পক্ষ থেকে কিছু দোষ আছে, যার ফলে সেই ভদ্রলোক বিরক্ত আছে, আমাদের কিছু আচরণ আচার নিয়ে বিরক্ত। তাই জন্য উনি এরকম মনোভাব পোষণ করছে। তাকে কিছু ফোর্স করবেন না, কিছু ফোর্স করবেন না। তিনি যতক্ষণ একজন আদর্শ ভক্ত দেখতে পারবে না, ততদিন তিনি শরণাগত হবে না। কেননা শরণাগতির লেকচার সবাই দেয়, কিন্তু শরণাগত হয় না কেউ। এই জন্য মানুষের শ্রদ্ধা হয় না। কেন, শরণাগতি প্রবচন করতে সবাই এক্সপার্ট, আমি এখন করে দেবো প্রবচন, কিন্তু শরণাগতি আছে কতটা আমার? 5% আছে, 10%। আর আমি লেকচার দেওয়ার সময় সবাইকে বলবো শরণাগত হয়ে যাও, শরণাগত হয়ে যাও, কিন্তু শরণাগত হচ্ছে কেউ না। তো এটা, এই যে 2 নম্বরে দেখে মানুষের শ্রদ্ধাটা আসে না। মানুষের, আমাদের মধ্যে যে 2 নম্বরে আছে, হিপোক্রেসি আছে, এটা দেখে মানুষের শ্রদ্ধা আসে না আমাদের প্রতি। এটা হচ্ছে প্রবলেম। তো এখানে ওই লোকটা ওনার জায়গায় ঠিকই আছে, ওনার দোষ নেই, উনি স্লো প্রোগ্রেস হচ্ছে। আপনি বলছেন আশ্রয় নিয়েছে, তার মানে নিশ্চয়ই সে সঠিক রাস্তায় আছে। আশ্রয় নিয়েছে মানে সঠিক রাস্তায় আছে, প্রোগ্রেস হচ্ছে, কিন্তু সে দেখতে চায়, আইডিয়াল দেখতে চায়। আপনারা যে প্রবচন করছেন সেটা উনি কাজের মধ্যে দেখতে চায়। এটা হচ্ছে ব্যাপার, এখানে গোড়ামির ব্যাপারটা নেই, মানে অন্য ব্যাপার আছে, শ্রদ্ধা ব্যাপার আছে। ওনার শ্রদ্ধা ধীরে ধীরে ডেভেলপ হবে, যদি কোনো উনি সত্যিকারী আদর্শ ভক্ত বা কিছু গুণ দেখবে ভক্তদের মধ্যে, ভালো গুণ যদি দেখে, তখন আর শ্রদ্ধাটা বাড়বে। এখন পর্যন্ত তো এগুলোই দেখছে না, যে বারবার চাঁদা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, এগুলোই দেখছে, অন্য কিছু দেখতে পাচ্ছে না। ওকে, নিষ্ঠা মাতাজি, অপূর্ব মাধব। হ্যাঁ, তো আমি একটা বলি, আমার সে আছেন, তিনি রামকৃষ্ণ আপনার মিশনের শিষ্য। আজকে আপনারও নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করছে, কি সবাই ব্যাপার? বলি, অন্যদিন তো ডিস্টার্ব করেন। রামকৃষ্ণ মিশনের শিষ্য, কিন্তু তিনি আমার ক্লাস করেন। তিনি আমি তার শিক্ষার্থী। কেন করি হরে কৃষ্ণ, আমি মাউতিয়ে নিলাম, তারপরে নিলাম। ওটা ও বের করে দিন মুখে, ওটা ডাইরেক্ট বলুন, ডিস্টার্ব ভালো হবে। হচ্ছে বলে শোনা যাচ্ছে ডাইরেক্ট প্রভু? মোবাইলে বললে আজকে ডিস্টার্ব হচ্ছে, ওটা লাগানো দরকার। শোনা যাচ্ছে না প্রভু? হরে কৃষ্ণ, হ্যাঁ, বলুন বলুন হরে বলুন বলুন। যাচ্ছে না? বলছি যে আমার ক্লাসে বলুন। একজন আশেপাশে আসে এবং ক্লাস করে, মালা জপ করে, এবং কিন্তু ওই মাঝে মাঝে বলতে শুনি ওই সব দেবদেবীর সমান, মানে আমাকে বলে না, একটা স্বগতোক্তি করে। তো আমি ওটাকে কাট করে অনেক কিছু প্রবচন দিই। তো যাই হোক, তো উনি ক্লাস করেন এবং উনি কিন্তু মনে প্রাণে কিন্তু মিশন, কিন্তু আমার ক্লাস করেন, দুমালা জপ করেন। তো এই যে ওই দেবদেবীর ব্যাপারটা উনি বিশ্বাসই করেন না, সবাই এক, এটা ভাবেন। তো এটা তো অন্ধগোড়ামির পর্যায়ে পড়ে প্রভু। ওনাকে বোঝানো যায় না, সবাই যে বোঝে, কিন্তু উনি ব্যাপারটা কি কি বোঝেন না। বুঝলাম বুঝলাম না, আপনি আওয়াজও কেটে যাচ্ছে একটু একটু। আমি যেটা বুঝতে পারলাম যে একজন রামকৃষ্ণ মিশনের ভক্ত ভক্ত আপনার ক্লাসে আসছে, মালা জপ করছে, আর মালা জপ করছে, কিন্তু ওই দেবদেবীর ব্যাপারটা যে সবাই সমান, এইটাতে মানে অন্ধগোড়ামি ওই ওনার, ধারণাটা ওর ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। ওটাও ক্লিয়ার এটা হচ্ছে না। ওকে, এটা অন্ধগোড়ামি নয়, এটা অন্ধগোড়ামি নয়, এটা ফিলোসফিক্যাল ডিফারেন্স আছে। তো আপনি কনভিন্স করতে পারছেন না ওনাকে,
এটা আপনার একটু কমই, কিন্তু আপনি জোর জবরদস্তি কনভিন্স করতে চেষ্টা করবেন না, লজিক্যালি করতে হবে। লজিক্যালি না করতে পারলে অন্য কোনো লোক যে লজিক্যালি করতে পারে তার সঙ্গে ওর এক দুবার সাক্ষাৎ করে দিলে তখন ও হবে। ক্লাসের সবাই তো কনভিন্স প্রভু, উনি হ্যাঁ, কিন্তু ওটা সবাই কনভিন্স তর্ক হয়ে করেন গেছে। না, হ্যাঁ, উনি তর্ক সবাই সবাই করে গেছে ওটা। ওটা আপনার ক্রেডিট না, ওটা ওরা যেহেতু সরল মন আছে এই জন্য করে নিয়েছে। কিন্তু যারা কমপ্লিকেটেড তাকে যদি কনভিন্স করতে পারেন তাহলেই আমাদের দক্ষতা। হম। উনি তর্ক করেন না প্রভু আমার সঙ্গে কখনোই, তর্ক কিন্তু করছে আমি না, জানি ভালো। যে উনি বিশ্বাস করেন না, কখনোই আচ্ছা, তর্ক এটা করেন না। এটা আন্দোলনের মধ্যে পড়ছে না, এটা হচ্ছে আহ আমাদেরকে লজিক্যালি তাকে কনভিন্স করার মতো এখন হয়নি, সেই পর্যায়ে আসেনি যে আপনি কনভিন্স করতে পারেন নাই, হয়তো অন্য কেউ করতে পারে কনভিন্স তাকে। ওকে, তো আপনারা যে এক্সাম্পল দিচ্ছেন সেটা অন্যরকম হয়ে যাচ্ছে। গোড়ামি জিনিসটা আপনারা দোষ দেখছেন যারা ভক্তিপথে আসবে তাদের। তো এটা গোড়ামিটা উল্টো, গোড়ামিটা হচ্ছে আমাদের মধ্যে দোষ আছে, বাইরের লোকের মধ্যে নেই। এটা উল্টো, এটা সঙ্গ দাসের দোষ এখানে আলোচনা হচ্ছে, বুঝতে পারছেন? বাইরের লোকের মধ্যে গোড়ামি থাকে ওটা আমরা আলোচনা করছি না। আমাদের মধ্যে কিছু গোড়ামি আছে যার ফলে বাইরের লোকেরা দূরে চলে যাবে, সেই পয়েন্টটা এখন আলোচনা হচ্ছে। ওকে, অপূর্ব মাধব। হ্যাঁ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু, যেরকম আমাদের কি হয়, ভক্তি জীবনে আসার আগে অনেক কিছু সংস্কার থাকে, বিভিন্ন দেবদেবীর পূজা করা, আমাদের নিজেদের আহ বিষয় সম্পত্তি বা এইসব বিভিন্ন কারণে কিছু যজ্ঞ করানো বাড়িতে, বা অনেক রকম মানে সংস্কার থাকে। কিন্তু ভক্তি জীবনে আসার পর আমরা শাস্ত্রিক জ্ঞান লাভ করার পরেও আমরা সেই সমস্ত সংস্কারগুলোকে ছাড়ি না, মানে লুকিয়ে লুকিয়ে ওইগুলো করি। আর ওগুলো আবার আমরা যারা আমাদের মানে আসে সদস্য, তাদের মধ্যেও বিভিন্ন ভাবে ইনপুট করার চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে আমাদের প্রভুপাদের ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও আমরা ওগুলো কিছুতেই ভুলতে পারি না আর কি। যখন কেউ বলে তখন ও ঠিক আছে, ও বলছে তো এটা আমরা করি, এইভাবে ওই জিনিসগুলো এখনো চালিয়ে যাচ্ছি। তো এটা কিছুতে, এটাই ঘোরা নিয়ে আমার মনে হয় যে যেটাকে আমরা চেঞ্জ করতে পারছি না। এটা হলো, এটা এটা একটা দোষ, কিন্তু এই দোষটা আলাদা। এটাকে আমরা বলতে পারি সংস্কার আসক্তি, বলছে ভক্তিনাথ ঠাকুর। হম। তো সংস্কার আসক্তি, একজন ভক্ত যিনি গ্রোয়িং ডিভোটি যখন প্রগতি করছে তার মধ্যে সংস্কার আসক্তি থাকে, তাকে সংস্কার আসক্তি ত্যাগ করা উচিত। হম। তো এই যে দোষটা আপনি ধরলেন, এই দোষটা হচ্ছে ব্যক্তিগত, মানে এজ এ ডিভোটির পার্সোনাল দোষ। এজ এ সঙ্গ দাসের কি দোষ হতে পারে সেটা আমরা আলোচনা করছি। এজ এ সঙ্গ দাস, গ্রুপকে লিড করছে, তার মধ্যে কিছু দোষ আছে। হম। এটা এটা হলো ব্যক্তিগত দোষ, যে আমার কোনো সংস্কার আসক্তি আছে, আগে দেব পূজা করেছি, এখনো আমি ছাড়তে পারছি না, এটা আমার সংস্কার আসক্তি, এটা সর্বত্র রয়েছে। এই জিনিসটা সব ভক্তদের মধ্যে থাকে। সংস্কার আসক্তি বিভিন্ন রকম আছে, যেমন প্রত্যেক কালচারে আছে। যেমন বাংলা কালচারে দেবদেবীর পুজো ব্যাপার আছে, তারা ছাড়তে পারে না। সেগুলো বিহারি লোকরা ছট পূজা ছাড়তে পারে না, ভক্তিতে এগিয়ে গেছে, কিন্তু ছট পূজা এলেই তারা অন্যরকম হয়ে যাবে। ঠিক সেরকম মারানিরা দিওয়ালি আসলে পাগল হয়ে যাবে, দিওয়ালি মানে দিওয়ালি, আর কিছু বুঝতে পারবে না। তো এটা সব কালচারের মধ্যে কিছু কিছু সংস্কার রয়েছে, দেবী দেবতা পূজা রয়েছে। তারপরে সংস্কার আসক্তি অনেক রকম আছে, ওটা ভক্তিতে প্রগতি করতে বাধা হয়। যেমন যারা ব্যবসায় করে তাদের ব্যবসায়ের মেন্টালিটি মাথায় থাকে, চাকরিজীবী থাকে তাদের চাকরির মেন্টালিটি মাথায় থাকে, যারা লয়ার তাদের লয়ার মেন্টালিটি মাথায় থাকে, যারা ডক্টর তাদের ডক্টর মেন্টালিটি, এগুলো আরো সূক্ষ্ম সংস্কার আসক্তি। এই সূক্ষ্ম, এটা সূক্ষাতি সূক্ষ্ম, এগুলোকে ওভারকাম করে শুদ্ধ ভক্তিতে যাওয়া খুব টাফ। তো এগুলো হচ্ছে পার্সোনাল, এগুলো সব পার্সোনাল লেভেল। কিন্তু এজ এ সঙ্গ দাস কি কি এমন আচরণ যাতে সে না করে যে নতুন ভক্ত অথবা মেম্বাররা দূরে সরে যায়। তো এখানে উল্টো আমি করে দিচ্ছি, আপনার কথাটাকে উল্টো করে দিচ্ছি। ধরুন
একজন সঙ্গ দাস তার মেম্বাররা এখন ভক্তি পথে এসছে, তারা ভক্তি করছে, কিন্তু আগের যে সংস্কার আছে বলে তার বাড়িতে পুজো করতে চাইছে, দেবী দেবতা পুজো করতে চাইছে, যজ্ঞ করতে চাইছে। আর সঙ্গদাস ওটাকে যদি নিষেধ করে বা ওখান থেকে বারণ করে তো ওটা গোঁড়ামি হবে। সঙ্গদাস যদি বলে, এই তুমি পুজো কেন করছো, তুমি ভক্ত হয়ে গেছো, এখন পুজো করা যাবে না, এখন যজ্ঞ করা যাবে না, তাহলে ওটা গোঁড়ামি হবে। বুঝেছি, আমরা এখন উল্টো আলোচনা করছি এখানে। মানে প্রচারের কি অনুকূল কি প্রতিকূল সেটা আলোচনা করছি, প্রচারের দিকটা। ওখানে সঙ্গদাস কি করতে পারে, ঠিক আছে পুজো করতে চাইছে, ওটাকে কি করে কৃষ্ণ ভাবনার অনুকূল করে নেওয়া যায় সেটা চেষ্টা করবে। হম, ঠিক আছে তুমি পুজো করো, মন্দির থেকে আমরা ভক্তি কীর্তন করি, আগে কৃষ্ণের পূজা করব, তারপরে তোমার দেবতার পূজা হবে। বা যজ্ঞ করতে চাও, ঠিক আছে যজ্ঞ বৈষ্ণব যজ্ঞ হয়ে যাক, ইত্যাদি। তো ওইটাকে সঙ্গদাস করা উচিত, ওটা ঘুরে নেওয়া উচিত। জন্মদিন করতে চায়, ঠিক আছে ওটা কৃষ্ণ ভাবনাময় জন্মদিন হয়ে যায়, ওটাকে এই জন্য আমাদের গোপাল ভট্ট গোস্বামী উম, এর উপর অনেক পরিশ্রম করেছেন তিনি। এই গ্রন্থ লিখেছেন বিরাট বড়, হরিভক্তি বিলাস, সৎক্রিয়া সার দীপিকা, যাতে মানুষের যে বিভিন্ন সংস্কার আসক্তি আছে এটা কি করে বৈষ্ণব মতে ঘোরানো যায় এগুলোকে, সেটা ভক্ত চেষ্টা করবেন। তাকে অ্যাকচুয়ালি এগুলো করা দরকার নেই, সত্যিকারী দেখলে কিছু করা দরকার নেই, হরিনাম সব কিছু, কিন্তু মানুষে করতে চায়, তাই জন্য আমাদের গোস্বামীরা ওটাকে উম, একটু ঘুরিয়ে করার বিধান দিয়েছেন, ভগবানকে কেন্দ্র করে করার জন্য বিধান দিয়েছেন। এটা হলো আহ গোড়ামি। এখানে আহ আপনারা যে গোড়ামির উদাহরণগুলো দিচ্ছেন সেটা ম্যাচ হচ্ছে না। হুম। আহ আমি যেটা বলতে চাইছি সেটা একটু আলাদা। হুম, যে আমাদের যারা সঙ্গদাস বা ভক্তি পথে আমরা এমন আচরণ না করি যাতে মেম্বাররা দূরে সরে যায়, এটা হচ্ছে এখানে গোড়ামি। তো আর একটা উদাহরণ আহ আমার মাথায় এসে ভুলে গেলাম এখনই কথা বলতে বলতে। যেমন প্রণামের কথা বলা হলো, তারপরে কারো হাত দিয়ে জল খাবে না। হুম, এগুলো এগুলো চলে সমাজের মধ্যে। আমি দীক্ষিত হয়ে গেছি কারো বাড়িতে, আহ এখানে যুক্ত বৈরাগ্য অথবা উম প্রচারের উদ্দেশ্যে আমাদের কিছু কিছু নিয়মটা অনেক সময় কম্প্রোমাইজ করতে লাগে। হুম, এটা হচ্ছে গোঁড়ামি। গোঁড়ামি ফ্যানাটিজম না করা মানে হলো প্রচারের উদ্দেশ্যে কখনো কখনো কিছু কিছু নিয়ম কম্প্রোমাইজ করতে লাগে, কিন্তু এর অজুহাত নিয়ে সবাই যদি নিয়ম ভাঙতে শুরু করে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যেখানে আমরা দেখছি আমাদের আচার্যরা কিভাবে কম্প্রোমাইজ করেছে দেশ কাল পাত্র বুঝে। একটা উদাহরণ আমি দিলাম, আমাদের একজন ভক্ত, উম, উনি হাইকোর্টে অ্যাডভোকেট, ওনার দীক্ষা হলো। তো উনি মাথা সেভ করে বসে গেছে দীক্ষাতে, ইন্টারভিউতে গুরু মহারাজ ওকে জিজ্ঞেস করছে, তুমি তো গুরু মহারাজ কত স্মৃতি খুব পাওয়ারফুল আছে, মানে গুরু মহারাজ একবার ইন্ট্রোডিউস করেছিলাম উনি, উনি অ্যাডভোকেট, উনি সঙ্গে সঙ্গে তুমি তো অ্যাডভোকেট না, হ্যাঁ, তুমি যে মাথা সেভ করেছো তোমার প্রবলেম হবে না, হাইকোর্টে যাবে, তুমি মাথা সেভ কেন করেছো? ও ও বলছে না গুরু মহারাজ অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। তো এখানে গুরু মহারাজ চাইছিলেন যে একজন অ্যাডভোকেট মাথা সেভ না করলে চলবে, মাথায় চুল রেখে হাইকোর্টে গেলে ভালো। এটাকে বলে মানে নন ফেনাটিজম। ফেনাটিজম হলো যে আমি এখন চুল রাখা না রাখা ভক্তিতে খুব একটা ডিফারেন্স করে না। তো এটা আমি গুরু মহারাজ থেকে এটা আমরা শিক্ষা পেলাম, যদি কারো প্রফেশনে প্রয়োজন হয়
যেমন ত্রিলোকনাথ একটু আগে বলছিলেন যে আমি তিলক কেটে গেছিলাম, ওখানে অফিসাররা একটু জিজ্ঞাসাবাদ করলো, তিলক ঠিক আছে, তিলক ঠিক, সেটা প্রয়োজন হলে সেটা ওখানেও কম্প্রোমাইজ আপনার জল তিলক করা যেতে পারে। হুম, যাই হোক, প্রভুপাদের আপনারা ফটো দেখবেন, প্রভুপাদের আগের ফটো গৃহস্থ জীবনে দেখেছেন কেউ? প্রভুপাদের গৃহস্থ জীবনের ফটো দেখেছেন? কি রকম আছে বলুন, যদি কেউ দেখে থাকেন কি দেখেছেন বলুন, হাত তুলুন, আনমিউট করে বলুন। আমি প্রভুপাদের ফটো দেখেছি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আমি প্রভুপাদের ওই পাসপোর্টে যে ফটো ছিল ওটা দেখেছি। ওখানে কি দেখলেন? তিলক দেখা যাচ্ছে না প্রভু, হালকা। আহ, আমি বলছি প্রভুপাদের গৃহস্থ জীবনের ফটো আছে মায়াপুরে ওই গ্যালারিতে, মাঝে মাঝে দেখতাম। প্রভুপাদের পুরো গোফ আছে এত মোটা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে চিন্তা করুন, মাথার চুলটা অনেক দূরের কথা, প্রভুপাদ গোফ, তার মানে প্রভুপাদ দীক্ষিত ছিল না, দীক্ষিত ছিলেন প্রভুপাদ, তাহলে প্রভুপাদ যে দীক্ষার পরেও গোফ রাখতে পারে, তাহলে আমরা যদি হাইকোর্টে অ্যাডভোকেট অ্যাডভোকেট হই, তো আমরা মাথায় চুল রাখলে কোনো কি অপরাধ হবে? কোনো দোষ নেই। ঠিক আছে? এটা একটা উদাহরণ দিচ্ছি, মানে এটা আজকে আমরা আলোচনা করছি গোঁড়ামি, এই জন্য বলা হচ্ছে। আমরা এটা বলছি না যে সব নিয়ম এখন চেঞ্জ করতে হবে, আজ থেকে সবাই মাথায় চুল রাখবে, কেউ তিলক কাটবে না, এটা বলা হচ্ছে না। ওটা তো আমরা সবসময় করবো, কিন্তু ক্ষেত্র বিশেষে এগুলো বুঝতে হবে। তারপরে আর কয়েকটা উদাহরণ দিচ্ছি। सरस्वती ठाकुर, भक्ति सिद्धांत ठाकुर, ওনার জীবনে ওনাকে বলা হয় রিভলিউশনারি আচার্য, মানে বিপ্লবী আচার্য। উনি এমন এমন কার্য করেছেন ওনার জীবনে, যে সাধারণ বৈষ্ণবরা বুঝতেই পারবে না, তারা ভুল বুঝবে, পুরোপুরি ভুল বুঝবে ওনাকে। কিন্তু উনি এই প্রিন্সিপালের উপরে করলেন, যুক্ত বৈরাগ্য বলে। যখন একজন ব্রিটিশ অফিসার কলকাতা থেকে মায়াপুর প্রথমবার দর্শন করতে গেছি, তো সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল যে মায়াপুরকে ইন্টারন্যাশনাল লেভেলে তুলে ধরা। ঠিক আছে, মায়াপুরের ইন্টারন্যাশনাল লেভেলে মায়াপুর যেন চলে আসে, আর মায়াপুর যেন সব মানুষের কাছে, ভারতবাসী বঙ্গবাসী ইন্টারন্যাশনাল লেভেলে যেন সবাই মায়াপুরকে চিনতে পারে। আর চৈতন্য মহাপুর শিক্ষা যাতে পুরো ইন্টারন্যাশনাল লেভেলে চলে আসে, তাই জন্য কোনো ব্রিটিশ অফিসার যখন মায়াপুর ভিজিট করতে যাবে, তো উনি ওই ব্রিটিশের অফিসারকে কি করে ইমপ্রেস করা যায়, তার জন্য তিনি মানে আউট অফ দ্য ওয়ে বলে ইংলিশে, আউট অফ দ্য ওয়ে গিয়ে তিনি তাকে ব্রিটিশ অফিসারকে খুশি করার চেষ্টা করলেন। কি করলেন? বলছে ওভারনাইট সব ব্রহ্মচারীরা মিলে রাস্তা তৈরি করলো, রাস্তা ছিল না মঠে যাওয়ার, সবাই ফাवड़ा কোদাল নিয়ে রাস্তা বানালো। আর কি করলো? সরস্বতী ঠাকুর নিজে স্যুট পরলেন, কোট, কালো কোট, কালো প্যান্ট, আর নিচে বুট পরেছেন। কেন? ওই ব্রিটিশ অফিসারকে ইমপ্রেস করার জন্য, যাতে উনি না মনে করে এরা অশিক্ষিত, অকেজো, অলস, কিছু বোঝে না, কোনো কাজ নেই সংসারে, তারা এখানে সাধু হয়ে পড়ে আছে, এরকম যেন না মনে করে। আর সরস্বতী ঠাকুর যে ইংলিশ, এমন ইংলিশ বলতেন উনি, হ্যাঁ, যে বিদেশিরাও তার কাছে ফেল হয়ে যাবে, এত ভালো ইংলিশ বলতেন। এত ইংলিশের শব্দ উনি জানতেন যে ওই শব্দগুলো বিদেশি ভক্তরাও ডিকশনারি খুলে দেখতে থাকে। মানে সরস্বতী ঠাকুরের ইংলিশ বই যদি এখন পড়ে,
তাহলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরাও বুঝতে পারবে না, তাদেরকেও ডিকশনারি খুঁজতে হবে, মানেটা বের করতে হবে, এমন ইংলিশ বলতেন। তো ওই বিদেশি ওদেরকে, যাতে ওরা মহাপ্রভুর শিক্ষাটাকে, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে মায়াপুর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে তুলে ধরা, ইন্টারন্যাশনাল। এই জন্য তিনি স্যুট বুট পরলেন, রাস্তা তৈরি করলেন, আর ওই ব্রিটিশের অফিসারকে বসে আহ, কেউ কেউ বলছে ওনার জন্য চা তৈরি করা হয়েছিল, তার স্বাগত করার জন্য চা বানানো হয়েছিল, কেউ বলছে চা বানিয়েছে বা হার্বাল টি, চা কিছু। আর তিনি ওনার সামনে বসেছেন কাপে, কিন্তু উনি চা না নিয়ে অন্য কিছু নিয়ে বসেছেন, মনে হচ্ছে উনিও, দেখে মনে হবে যে উনিও তার সঙ্গে চা খাচ্ছে, কিন্তু উনি এটা অন্য কিছু গরম জল নিয়ে বসলেন ওনার সামনে, কাঁচের গ্লাস। বুঝতে পারছেন, এটা হচ্ছে মানে নন ফেনাটিজমের এক্সাম্পল। আমি জানি আপনারা সবাই যারা মন দিয়ে শুনছেন না, তারা তো বুঝতে পারবেন, আরো ভুল বুঝবেন। আমার তো মনে হচ্ছে এটা বোঝার এখানে সবার যোগ্য নেই, এসব কথা বোঝার যোগ্যতা সবার নেই। তা আমি বলে ফেলাম প্রসঙ্গক্রমে। যাই হোক, এটাকে বলে ফেনাটিজম থেকে মুক্ত হওয়া। কিন্তু আমি যতই বলবো, মানে আমাদের ভক্তদের সংস্কারের মধ্যে ঢুকে গেছে এই গোড়ামি। এটা প্রভু বলেন না যে আমাদের সংস্কারের মধ্যে আগে থেকে রয়েছে পূজা করা ইত্যাদি, অনেক ভক্তের যজ্ঞ করা ছাড়তে পারছি না, এই গোড়ামিটাও সংস্কারের মধ্যে ঢুকে রয়েছে, ওটাও ছাড়ানো মুশকিল ভক্তদের কাছে। মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো অভ্যস্ত হয়ে গেছি, তো এখন নতুন কিছু আমরা ডাইজেস্ট করতে পারি না, মাথায় বসে রয়েছে। মানে কেউ অন্যরকম প্রণাম করলে আমাদের মাথায় ঝিনঝিন হয়ে যায়, আমরা তার উপরে রেগে যাও, তো কেন এইভাবে প্রণাম করছো। এটা হচ্ছে আমাদের ভেতরে ঢুকে গেছে এই জিনিসগুলো। যাই হোক, তো ভক্ত সঙ্গদাস যেন ফেনাটিজম না হয়, তাহলে কিন্তু নতুন লোকেরা টিকবে না, চলে যাবে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, তাহলে আমরা যদি ফ্যানাটিজম না হই, তাহলে কি বেশি ছুট দিয়ে দেওয়া হবে না? এতে দুটো লিমিট আছে, দুটো লিমিট থাকে সব দিকে। যে কোনো নিয়ম মধ্যে দুটো লিমিট থাকে, একটা হচ্ছে একদিকে লিমিট, একটা হচ্ছে অন্যদিকে লিমিট, তাই না? হুম, দুটো বাউন্ডারি থাকে না যে সব জিনিসে, হুম। দুটো বাউন্ডারি থাকে। তো দুটো বাউন্ডারি সব জিনিসের মধ্যেই থাকে, দুটো মেনটেন করতে হয়। হুম, একটা হলো স্ট্রিক্টলি, যেমন আমরা একটা আপনার উপদেশ আমৃতে পড়েছেন কি? উপদেশ আমৃত ভক্তি শাস্ত্রী কারা করেছেন? আপনারা নিয়ম আগ্রহ হ্যাঁ প্রভু। ব্যাপারটা শিখেছেন কি? তো ভক্তি শাস্ত্রীতে নিয়ম আগ্রহ আপনাদের শেখানো হয়েছে, তো কতটা বুঝেছেন কেউ বলতে পারবে নিয়ম আগ্রহ মানে কি? নিয়ম আগ্রহ মধ্যে ফেনাটিজম আছে কি? কিভাবে আছে আমাকে বোঝায়। ও বেশি নিয়মের প্রতি আসক্ত আছি। হ্যাঁ, দুটো নিয়ম আগ্রহ, দুটা মানে হয়, জানেন কি? কি দুটা মানে হয়? একটা নিয়ম আগ্রহ, একটা নিয়ম অগ্রহ, মানে একদমই নিয়মের প্রতি অনীহা আছি, আর একটা হচ্ছে একদম নিয়মের প্রতি আসক্ত আছি। বাস, নিয়ম। এটাই হচ্ছে আমার আনসার। হুম, হুম। একটা হলো নিয়মকে অমান্য করা, ওটা আমি বলছি না, ওটাও ঠিক হবে না। আর একটা হলো নিয়মের প্রতি অত্যন্ত আগ্রহ, ওটাও। তো নিয়মের প্রতি অত্যন্ত আগ্রহ হয়ে গেল ফ্যানাটিজম, আর নিয়মকে অগ্রাহ্য করা অনিয়া, সেটা হলো মানে আমি মিসইউজ করছি, নিয়ম ব্রেক করছি ইচ্ছা করে। হুম। ওকে, তো এটা হচ্ছে নিয়ম আগ্রহ কথাই আমরা এটা এক্স্যাক্টলি এটা মানে আসবে। ইংলিশে ফেনাটিজম, আমরা এটাকে হিন্দিতে আমাদের ভাষাতে নিয়ম আগ্রহ বলতে পারি। লোকনাথ বাবু, আওয়াজ প্রভু আসছে না? দণ্ডবত প্রণাম। নিয়ম আগ্রহ আর নিয়ম, আলোচনা হয়ে গেছে, ওটা প্রভু হরে মাতেই কৃষ্ণ, বলে দিন। দণ্ডবত প্রণাম। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, হ্যাঁ, না মানে আমি এই জিনিসটা জানতে চেয়েছি আপনার কাছ থেকে,
যেটা নিয়ম আগ্রহ ইন্দ্রিয়া তার 5 পরে 5 বার করে, কিন্তু অন্য আসলে মনোভাব সেগুলো বজায় রাখে। তো এইটা আগ্রহের একটা উদাহরণ। আপনার অনেক সাউন্ডে প্রবলেম আছে প্রভু, কিছু বোঝা যাচ্ছে না। সাউন্ড ঠিক করুন তারপরে বলুন। নিষ্ঠাবতী মাতাজি। প্রভু, তার মানে এটাই দাঁড়ালো কনক্লুশন যে আমরা প্রচারের ক্ষেত্রে অন্ধ গোঁড়ামি রাখলে আমাদের চলবে না, তাহলে প্রচার ভালো হবে না। এটাই তো প্রভু হ্যাঁ, কনক্লুশন। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, ঠিক আছে প্রভু। ওকে, হরে আর কৃষ্ণ। কেউ আর? ওকে, এখন रूप गोस्वामी বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি पंचरात्र विधि बिना एकांतिकी हरेर भक्ति उत्पाते व कल्पते। हाँ, এই শ্লোকটা নিশ্চয়ই সবাই জানেন, হ্যাঁ না? না জানলেও মুখস্থ করতে হবে। তো এর মানে কি, যেটা শাস্ত্রের মধ্যে নেই আর মন গড়া কোনো নিয়ম পালন করছে কেউ, হুম, ওটাও নিয়ম আগ্রহ। ওটা কি, ওটা ভক্তি মানে হচ্ছে, কিন্তু ওটা ভক্তি না, ওটা উৎপাত এবং কল্পতে। সমাজে উৎপাত সৃষ্টি করে। অনেক কিছু নিয়ম আছে যে আমরা নিজে নিজে বানিয়ে দিয়েছি, শাস্ত্রে নেই। ওইগুলো নিয়ম করলে উৎপাত হবে, ওটাও নিয়ম আগ্রহ। আর হচ্ছে যখন এরকম ব্যাপার হচ্ছে, যদি কেউ মনে করে যে সরস্বতী ঠাকুর এরকম করেছিলেন, প্রভুপাদ এরকম করেছিলেন, তাহলে আমি এরকম করব। হ্যাঁ, আমারও এখন ওরকম প্রচার করতে হবে, স্যুট বুট পরবো, আর আমি 5 স্টার হোটেলে যাব, হ্যাঁ, বড় বড় লোক সঙ্গে বসবো, চা খাবো। হ্যাঁ, এরকম যদি কেউ মনে করে তাহলে চলবে না। কেন চলবে না? তাহলে এখানে আছে সাধু গুরু শাস্ত্র। হুম, আমাদের যা কিছু করব সাধু গুরু আর শাস্ত্র থেকে অথরাইজ হতে হবে। এটা হচ্ছে সর্বকালীন নিয়ম। হুম, সাধু গুরু শাস্ত্রটা যেটা হচ্ছে সর্বকালীন, ওটা সব ক্ষেত্রে প্রয়োজ্য। আর যেটা আগে আপনার বলছিলাম ওটা তো সাময়িক। তো সাময়িক কে সর্বকালীন নিয়ম সবসময় উপরে থাকে, হুম, আর সাময়িক নিয়ম সবসময় নিচে থাকে। তো সর্বকালীন নিয়ম হচ্ছে সাধু গুরু শাস্ত্র। যদি শাস্ত্রের মধ্যে থাকে তাহলে আপনি করতে পারেন একটা কাজ। যদি শাস্ত্রের মধ্যে তো আবার অনেক সময় ভুল ভ্রান্তি থাকে, তাহলে সাধু কাছে কনফার্ম করতে হবে, হুম, আর গুরু কাছে কনফার্ম করতে হবে। এখন গুরুদেব বলছে যে তুমি হাইকোর্টে চুল রাখতে পারো, তাহলে গুরুদেব নিজে বলছে, সেটা অনেক 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 অথেন্টিক, মানে অনেক উপরের ব্যাপার। কিন্তু আমরা নিজের মতো কোনো নিয়ম ব্রেক করলে চলবে না। হুম, ওকে, তো সাধু গুরু শাস্ত্র মনে রাখবেন। আর একটা হচ্ছে মহাজনা জেন গতা সপন্থা। মহাজনেরা রাস্তা দেখিয়ে গেছে কিভাবে চলাফেরা করা উচিত, তো আমাদের তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর মহাজনের মধ্যেও হ্যাঁ, আমাদের ধরতে হবে প্রভুপাদ, যে লেটেস্ট মহাজন। হ্যাঁ, এটা নরোত্তম দাস ঠাকুর বলছে, পূর্বাপর করিয়া বিচার মহাজনের পথ যেই, তাতে কি বলে ভুলে গেলাম লাইনটা, মহাজনের পথ যেই তাতে তাতে একান্তিক হই পূর্বাপর করিয়া বিচার। পূর্ব আর অপর মানে একটা হচ্ছে প্রাচীন আচার্য মহাজন, আর লেটেস্ট মহাজন। লেটেস্ট মহাজনকে আমাদের ফলো করতে হবে। তো প্রভুপাদ হচ্ছেন লেটেস্ট মহাজন, তাকে ফলো করতে হবে। আর বর্তমান যারা গুরুবর্গ আছে আমাদের, তাদের থেকে আমাদের আরো স্পষ্ট হবে কি করতে হবে। তো এই জন্য এরকম যদি নিয়মে ব্যতিক্রম ব্যতিক্রম করতে হয়, তাহলে আমাদের কিন্তু অবশ্যই গুরু আর সাধু সঙ্গে কনফার্ম করতে হবে। ব্যতিক্রম করার আমাদের কিন্তু যোগ্যতা নেই। তারা আচার্য, সরস্বতী ঠাকুর আচার্য, ওনার যোগ্যতা আছে, উনি ব্যতিক্রম করেছেন অনেক কিছু। উনি সন্ন্যাস দীক্ষা নিয়েছেন, এটা ব্যতিক্রম। উনি ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, এটা ব্যতিক্রম।
উনি গৃহস্থ ভক্তদেরকে মঠে নিয়ে এসছেন, ওটা ব্যতিক্রম। উনি মাতাজিদের দীক্ষা দিয়েছেন, ব্যতিক্রম। উনি অনেক কিছু ব্যতিক্রম করেছেন, দেশ কাল পাত্র বুঝে। তো ওনার সেই ক্ষমতা আছে, ওনার দৃষ্টি আছে, শাস্ত্র, সাধু, গুরু, শাস্ত্র সব ওনার চোখের সামনে আছে। তাই জন্য আমাদের তো জিজ্ঞেস করতে হবে আর তারপরে চলতে হবে। এটা ছিল ফেনাটিজম উপরে বললাম। হুম, হাই অ্যান্ড আনরিজনেবল এক্সপেকটেশন। হুম, মানে আমি যদি ছাত্রদের থেকে হাই আর আনরিজনেবল এক্সপেকটেশন করি, মানে আমি অনেক ওদের থেকে অনেক বড় আশা করি ছাত্রদের থেকে, যেটা অবাস্তব, তাহলে ওটা ফেনাটিজম হবে। হুম, ছাত্রদের থেকে আমি খুব বেশি আশা করছি, অবাস্তব, ওটা ফেনাটিজম হবে। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। এই ব্যাপারে যদি কারো কিছু অসুবিধা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর এখানে প্রশ্ন কি হবে, এখন অনেক কিছু আলোচনা করলাম। হম, তাহলে প্রশ্ন কি হতে পারে, যে পয়েন্ট গুলো আলোচনা করলাম, তো ফেনাটিজম মানে কি? ফেনাটিজম अथवा ফেনাটিজম ড্যাশ বাংলা লিখবেন গোড়ামি अथवा নিয়ম আগ্রহ মানে কি, এটা লিখুন। গোড়ামি অথবা নিয়ম আগ্রহ মানে কি? ওকে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আহ কয়েকটা উদাহরণ দিন যেটা ভক্তরা উম এরকম গোঁড়ামি করে থাকেন যার ফলে নতুন ভক্তরা ইসকন থেকে দূরে চলে যায়। ঠিক আছে, কয়েকটা উদাহরণ দিন যার ফলে নতুন ভক্ত ইসকন থেকে দূরে চলে যায়, যে আচরণ দেখে ইসকনের ভক্তরা দূরে চলে যায়। কয়েকটা গোঁড়ামির উদাহরণ দিন যে আচরণ দেখে নতুন ভক্ত ইসকন থেকে দূরে চলে যায়। আর তৃতীয়, সরস্বতী ঠাকুর, প্রভুপাদ এবং গুরু মহারাজের লাইফ থেকে কয়েকটা উদাহরণ দিন যেখানে তারা নিयम के ব্যতিক্রম প্রচারের উদ্দেশ্যে নিয়ম ব্যতিক্রম করতে দেখা যাচ্ছে। প্রচারের উদ্দেশ্যে তারা নিয়ম কি ব্যতিক্রম করছেন। তো আমরা অ্যাকচুয়ালি গোঁড়ামি দুই রকম দেখছি। হ্যাঁ, একটা হচ্ছে যে এমন নিয়ম যেটা সত্যিকারের নিয়মই নয়, মানে বানানো নিয়ম, মন গড়া নিয়ম, সেটা একরকম নিয়ম আগ্রহ। আর এক সত্যিকারের নিয়ম, কিন্তু সে নিয়মটা এক এক সময় ওটাকে প্রয়োজন হলে ভাঙতে হবে। যেমন উদাহরণ দেওয়া, যখন মহাপ্রভুর সেবক গোবিন্দ, তিনি যখন মহাপ্রভুর চরণ সেবা করতে গিয়েছেন, তো মহাপ্রভু তো দরজা উপরে ঘুমিয়েছিলেন। তখন আহ মহাপ্রভুর গা উপরে উপর থেকে টপকে যাওয়া বিরাট বড় অপরাধ। চিন্তা করতে পারেন, মানুষ, সাধারণ মানুষের উপরে আমরা উপরে যেতে পারি না, তো ভগবান স্বয়ং শুয়ে রয়েছে, তা সত্ত্বেও তিনি টপকে গেলেন। মানে মানে বাংলা কালচার অনুযায়ী তো খুব হাই হাই অফেন্স। হম, যে একটা মানুষের উপরে টপকে যাওয়া, কিন্তু উনি করলেন। এটা নিয়ম অতিক্রম হলো, নিয়ম ব্যতিক্রম হলো, কিন্তু উদ্দেশ্য কি? ভগবানকে খুশি করা। সেরকম এটা একটা ফেনাটিজম, যে নিয়ম ভাঙা দরকার, কিন্তু সেখানে আমি নিয়মকে আগ্রহ করে রেখেছি। আর একটা হচ্ছে মন গড়া নিয়ম বানিয়ে দেওয়া, যেটা নিয়ম নেই, সেটা একরকম গোড়ামি, দুই রকম গোড়ামি আছে।
দুই রকম নিয়ম আগ্রহ আছে। ওকে, এবার আহ, আমরা এগিয়ে যাব। যেমন আমি বললাম না যে হাত, যে দীক্ষিত প্রভু নেই প্রভু তার হাতে জল খাবো না, এটা এটা মান গড়া নিয়ম। হ্যাঁ, বলুন তিলকনাথ বাবু। প্রভু একটা আলোচনা আপনার সঙ্গে না করলে নয়, সেটা হচ্ছে আপনার, আপনি যদিও নির্দেশ বলেছেন, কিন্তু সেটা হচ্ছে যে সমাজে ইসকনের একটা চরম দুর্নাম আছে, যে আমরা অত্যন্ত খাবার ব্যাপারে কোনো নিমন্ত্রণ বা ডিপার্টমেন্ট ব্যাপারে আপনার অত্যন্ত আওয়াজ কিন্তু কেটে যাচ্ছে, ব্যাপারে প্রবলেম আপনি হচ্ছে এটা। বলেছেন সেটা শাস্ত্র গুরু সাধু। প্রবলেম হচ্ছে আপনার আওয়াজ কেটে যাচ্ছে। কেন হচ্ছে তো বুঝতে আপনি পারছি না। আপনি কিভাবে, নেট আপনার ভিডিও তো বন্ধই আছে, ফুল আপনাকে দেখা নেট যাচ্ছে। রয়েছে। ভিডিও না হলে বন্ধ করে দিন, শুধু অডিও রাখুন। আর ওই ওয়্যারটা লাগিয়েছে বিজন তো বাবু, ওয়্যার খুলে দিন, এমনি বলুন কথা। লাভ ওয়্যারটা নেই। বলুন। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। এ শোনা যাচ্ছে কিনা ওর উত্তর দিতেই তো অনেক সময় চলে যাচ্ছে। দেখো আলটিমেটলি কেটেই গেল, তার মানে প্রবলেম আছে নেটওয়ার্কে, ওনার লাইন কেটে গেছে প্রভু, তার মানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম চলছে। ওকে, নেক্সট পয়েন্ট, নॉन एनवियस, ईर्षा रहित हुआ, हिंसा मुक्त हुआ। संगदास হিংসা মুক্ত হবে। ব্রজভক্তি মাতাই বলুন, যদি আপনার সাউন্ড ঠিক থাকে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, আপনি বললেন যে মেম্বারদের কাছে আশা করা, সেটার এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিলে ভালো হতো প্রভু। ও, ঠিক যে আছে। বেশি আশা করা মানে হচ্ছে যে আপনার এখান থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে অমুক অমুক তারিখে গুরু আশ্রয় হবে। হুম, সবার নাম দিতে হবে। হুম, এখন কোন ভক্ত হয়তো আপনার ক্লাসে নতুন ঢুকেছে, 3-4 মাস হয়েছে, তো আপনি বলো না তুমি তাড়াতাড়ি গুরু আশ্রয় নিয়ে নাও। হুম, ও বলছে এখন আমি তো নতুন এসেছি, আমাকে সময় লাগবে একটু, আমি 2 মালা 4 মালা ধীরে ধীরে তো 16 মালায় উঠবো, কিন্তু ও বলছে না তুমি তাড়াতাড়ি করো। এটা বেশি আশা করা, তাড়াতাড়ি গুরু আশ্রয়, তাড়াতাড়ি নিরামিষ হয়ে যাও ইত্যাদি, বেশি আশা করা, এটা বললাম। মানে হাই এক্সপেকটেশন, তাকে সময় লাগবে না, ধৈর্য। আমরা আগে আলোচনা করলাম ধৈর্য, স্লো প্রোগ্রেস হবে। আরেকটা ছিল হাই এক্সপেকটেশন, আর দুটো বললাম। আরেকটা ছিল আনরিজনেবল, অবাস্তব, অবাস্তব আশা করা। ওই ধরনের আমি এক উদাহরণ, যেরকম আর উদাহরণ হতে পারে, হয়তো বলতেন আপনি যে এখন এটা দুর্গাপুরে আমি দেখছি না, তো অন্য জায়গায় দেখেছি, যে একজন সঙ্গদাস তার মাথায় কোথা থেকে কোনো প্রবচন শুনেছে, সে মনে করছে, এটা সত্যি কথা, মানে এটা শাস্ত্রীয় কথা যে আহ ব্রহ্ম মুহূর্তের আগে 2টো সময় ঘুম থেকে উঠে গিয়ে 16 মালা জপ করলে ভালো। হুম, মানে মঙ্গল আরতির আগে 16 মালা হয়ে গেলে খুব ভালো, এটা স্ট্যান্ডার্ড সত্যিকারই আছে। কিন্তু এটা যদি কোনো টিচার সব স্টুডেন্টকে বলে যে না এটা করতে হবে, জবরদস্তি সব চাপিয়ে দেয় সবার উপরে, যে আমাদের ক্লাসে যারা যারা অ্যাটেন্ড করছে সবাইকে 2টো সময় উঠতে হবে, আর মঙ্গলাতে আগে 16 মালা জপ করতে হবে, এটা হলো হাই এক্সপেকটেশন, আনরিজনেবল এক্সপেকটেশন। বুঝতে পারছেন? এটা ভালো, কিন্তু তার জন্য
তাদেরকে তৈরি করতে হবে, মানে হঠাৎ বললে হবে না, সময় লাগবে। ওই লেভেলে আনতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। কারো কিছু বলা থাকে হাত তুলবেন, আপনি আনমিউট তো নিজে নিজে করতে পারবেন না। ওকে, নেক্সট যাই, এগিয়ে যাই, টাইম চলে আসছে নাকি। নন এনভিয়াস, হিংসা মুক্ত, এটা খুব মারাত্মক। হম, হিংসা মানে হিন্দিতে বলে ঈর্ষা, এনভি বলে, আর বাংলায় সবাই জেনারেলি জেলাসি বলে। ও জেলাসি, এই জেলাসি সবচাইতে মারাত্মক জিনিস। আর মানে আমাদের শাস্ত্রে বলছে এই জেলাসি ত্যাগ করা অত্যন্ত কঠিন। হুম, জেলাসি থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। যদি কেউ বলে যে আমার মধ্যে জেলাসি নেই, তাহলে সে মিথ্যাবাদী। যদি কেউ বলে যে আমার মধ্যে জেলাসি নেই প্রভু, আমি জেলাসি থেকে মুক্ত আছি, তাহলে ধরে নিতে হবে যে সে এখনো নিজেকেই ঠিক মতো জানে না, সে নিজেকে সে বুঝতে পারছে না, তাই জন্য বলছে আমার মধ্যে জেলাসি নেই। জেলাসি থেকে মুক্ত হওয়া মানে ভক্তনাথ ঠাকুর বলছেন যখন আমরা কৃষ্ণ প্রেম লাভ করব, তখন জেলাসি থেকে মুক্ত হব। তাহলে আমরা কৃষ্ণ প্রেমতে অনেক দূরে আছি, এখন তো আমরা শ্রদ্ধা সাধু সঙ্গ অনর্থ নিবৃত্তিতে চলছে গাড়ি, তা আমরা জেলাসি থেকে মুক্ত হতেই পারে না। তাহলে এটা আলোচনা কেন? তো এই আলোচনা হচ্ছে এই জন্য যে জেলাসি তো আছে আমাদের মধ্যে, কিন্তু আমরা সেই জেলাসি যেন আমাদের ক্লাসে ক্ষতি না করে, সেটা নিয়ে আলোচনা করছি আমরা। জেলাসি হৃদয় থেকে বের করার আলোচনা এখানে হচ্ছে না, সেটা আলাদা, তার জন্য আলাদা সেমিনার করতে হবে। কিন্তু এখানে আলোচনা যে জেলাসি যে আছে, সেটাকে আমরা আগলি কুৎসিত রূপে জেলাসি যেন আমরা প্রকাশ না করি, কুৎসিত রূপে আমাদের জেলাসি যেন প্রকাশ না পায়, এমন ভাবে যে মানে সবকিছু নষ্ট করে দেবে, তহস নষ্ট করে দেবে, পরিবেশ নষ্ট করে দেবে, ভক্তদের নষ্ট করে দেবে, সেটা যেন না হয় জেলাসি দ্বারা। সেটা আমরা এখানে আলোচনা করছি। তাহলে এখন আমরা আলোচনা করব যে জেলাসি দ্বারা কি কি হয় আর কিভাবে আমরা আহ ক্ষতি হয় জেলাসি হলে। তো আমাদের জেলাসি কোথায় কোথায় হয় আমি বলে দিচ্ছি। জেলাসি যেমন আহ একজন সঙ্গ দাস হুম, আমার থেকে যদি ভালো প্রচার করে, আমার ক্লাসে 15 জন স্টুডেন্ট আছে, তার ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, তাহলে আমার তার প্রতি জেলাসি হবে। একজন সঙ্গদা, আমার একটা ক্লাস আছে, তার 4টা ক্লাস আছে, তাহলে আমার জেলাসি হবে। আমার আহ ভক্তদের দীক্ষার যে লিস্ট হলো, গীতার ডিস্ট্রিবিউশন হচ্ছে, হয়তো আমাদের গ্রুপ থেকে 500 গীতা ডিস্ট্রিবিউট হচ্ছে, আরেকজন সঙ্গ দাস 800 গীতা ডিস্ট্রিবিউট করেছে, তাতে অসুবিধা নেই। কিন্তু যখন স্টেজে মালা পরানো হবে যে এই অমুক ভক্ত 800 করেছে, অমুক ভক্ত 500 করেছে, তখন মানে একটু কষ্ট হবে। এই কষ্ট হচ্ছে জেলাসি। বা যখন মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে, পারফরমেন্স হচ্ছে, তো একজন পারফরমেন্স করছে কিন্তু আমি করছি না, তো ওকে দেখে আমার মানে জেলাসি হবে। যখন কীর্তন হবে, একজন ভক্ত কীর্তন করছে, আমি করছি না, তো আমাকে জেলাসি হবে। তো এইরকম হচ্ছে জেলাসি। এই জেলাসি আমরা সবসময় নিজের মধ্যে ইচ্ছা করলে দেখতে পারবো। এখন এখানে আলোচ্য বিষয় এই যে এই জেলাসি যেন আমাদের ক্লাসের যেন ক্ষতি না করে, এটা হচ্ছে আলোচ্য বিষয়। জেলাসি আছে, জেলাসি থাকবে, কিন্তু সেটা যেন ক্ষতি না করে। কিভাবে করলে ক্ষতি হবে, কিভাবে করলে ক্ষতি হবে না, সেটা আমরা আলোচনা করতে হবে। ধরুন একটা সঙ্গ দাস, তার স্টুডেন্ট
স্টুডেন্ট তার খুব ভালো পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে, তাকে দেখে জেলাসি আসতে পারে। স্টুডেন্ট বেশি কোয়ালিফাইড আছে, সে কালকে আরো ভালো টিচার হতে পারবে, তাকে জেলাসি আসতে পারে। তো জেলাসির একটা হচ্ছে মনে মনে মধ্যে জেলাসি আছে, কিন্তু আমি মুখে প্রকাশ করলাম না, ঠিক আছে, এটা ওকে, কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে সংশোধন হবে। মনে মনে কিরকম জেলাসি, যেমন আহ মন্দিরে কোনো প্রোগ্রামে একজন ভক্তকে প্রশংসা করা হচ্ছে, তাকে মালা পরানো হচ্ছে, ওটা দেখে আমার মনের মধ্যে একটু একটু কষ্ট হতে পারে, এটা হচ্ছে জেলাসি মনের মধ্যে। এটা খুব একটা ক্ষতিকর নয়, এটা মানে এই আমরা যে ভক্তি লেভেল আছি এখানে মানে এটা থাকতে পারে। ওকে। আহ এটা এক মনের জেলাসি হয়ে গেল, মানে একজন ভক্তকে আহ ডেকে দেখে। ভক্তিনাথ ঠাকুর এই গান লিখেছেন শরণাগতি, ওখানে একটা গানের মধ্যে জেলাসিকে খুব সুন্দর উনি প্রস্ফুটিত করেছেন, তুলে ধরেছেন। হ্যাঁ, আপনারা মনে আছে কোন গানে কোথায় আছে ওটা? ভক্তিনাথ ঠাকুর বলছেন, হ্যাঁ, पर सुखे दुखी सदा मिथ्याभासी, पर दुख सुख कर। पर सुखे दुखी सदा मिथ्याभासी, पर दुख सुख कर। पर সুখে দুঃখী, অন্য লোকের সুখ দেখে আমার দুঃখ হচ্ছে। আর পর দুঃখ সুখকর, অন্য লোকের যখন কষ্ট হচ্ছে তখন আমার ভালো লাগছে। হয়তো উপরে উপরে আমি কান্না করছি, আমি কষ্ট দেখাচ্ছি, ও সরি প্রভু কিন্তু ভেতরে ভেতরে আমার একটু ভালো লাগছে। এটা হচ্ছে জেলাসি, তো এটা সূক্ষ্ম জেলাসি, এটা মনের মধ্যে আছে, ঠিক আছে, এটা চলবে। এবার বাণী মধ্যে প্রকাশ জেলাসি পাবে। বাণী মধ্যে কিরকম হবে? ধরুন একজন ভক্ত মন্দিরে, সে একই এক্সাম্পল, ভালো পারফরমেন্স করছে, সুন্দর নাচ করেছে, গান করেছে, আমি বললাম ওহ দেখেছি, এর থেকে ভালো কত নাচ গান আমি দেখেছি, এ কি করলো? এটা হচ্ছে আমি মুখে প্রকাশ করলাম। অথবা ও সে নাচ করছে জানি, পিছনে কি কি করে আমরা জানি, তো সামনে নাচ করছে, পিছনে ওর বাড়িতে কি কাণ্ড আমি ভালো করে চিনি। বুঝতে পারছেন? এখানে ভালো সাজছে, কিন্তু আসলে তার কি ব্যাপারটা আমি ভালো করে চিনি। বুঝতে পারছেন? এই ধরনের ডায়লগ গুলো এটা লিখে রাখবেন, এক্স্যাক্টলি এই কথাই মুখ থেকে বেরোবে। আপনার তো এখন মানে কিছু হাসি পাবে, কিছু লাগতে পারে, কিন্তু এইরকম ঠিক এই জিনিসই আপনার মুখ থেকেই বেরোবে যখন সময় আসবে তখন। তারপরে আহ গীতা ডিস্ট্রিবিউশন করেছে একদিন একজন, বেশি করেছে, আমার থেকে বেশি করেছে, আমি 500 করেছি, উনি করেছেন 1000। ও আমি জানি, ও নিজে করেনি, কত লোককে দিয়ে করিয়েছে, নিজে পুরো প্রাইজ নিয়ে চলে আছে। এটা একটা বলতে পারি। অথবা কি বলতে পারি, ও 1000 করেছে, ও শুধু ওই কিনে রেখে দিয়েছে, ডিস্ট্রিবিউট করেনি, কিনে রেখে দিয়েছে, তাই প্রাইজ নেওয়ার জন্য বেশি বই কিনে রেখে দিয়েছে, বাড়িতে পড়ে আছে সব। এই কথাগুলো আমি মুখে বলছি, কেন বলছি? আমার ইগোকে মাথায় আমি ঠান্ডা করার জন্য বলছি, ঠিক আছে? যখন একজন ভক্ত প্রশংসা পাচ্ছে,
আমার ভিতরে কষ্ট হচ্ছে, ওই কষ্টটাকে কম করার জন্য আমি এটা বলছি। হুম? আপনারা দেখেছেন যখন আহ ছোট বাচ্চা, হুম, আপনাদের এখানে হয় কিনা আপনারা বলবেন, আমি দেখেছি একটা ছোট বাচ্চা আহ পড়ে গেছে, হ্যাঁ, আর তার হাঁটু লেগেছে, আর সে কান্না করছে। হুম, তখন মা কি করছে, ওর জোরে জোরে হাত দিয়ে ওই পাথরকে মারছে। ও তোমাকে লাগিয়ে দিয়েছে, আমি ওকে মারছি, ঠিক আছে? বুঝতে পারছেন আমি কি বলছি? ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করছে, ওই পাথরের উপরে মারছে, বা ওই চিঠি, ও চিঠি তোমাকে কামড়েছে, ঠিক আছে আমি চিঠিকে মারছি, মারছে না কিন্তু এরকম অভিনয় করছে। তাহলে কি হবে, বাচ্চার মানে একটু শান্ত। তো ঠিক আমাদের ওই অবস্থা, আমাদের যে মিথ্যা অহংকার আছে, ও যখন দেখছে যে অন্য লোক খুব প্রশংসা করছে, অন্য লোক খুশি হচ্ছে, তা আমাদের মিথ্যা অহংকার কান্না করছে বাচ্চার মতো, তখন আমরা কি করছি, এই করছি, ডিস্ট্রিবিউট করলে তো কি হলো, ও কিছু করেনি, এটা বলে আমরা আমাদের মিথ্যা অহংকারটাকে পোষণ করছি। বুঝতে পারছেন জিনিসটা কি হচ্ছে? আমাদের মিথ্যা অহংকারকে আমরা ওই বাচ্চা মতো প্যাট করছি। না না না, তুমি কান্না করো না, ও বেকার, ওইসব বেকার, কিছু করো, ও বেকার ভক্ত, তুমি ভালো, তোমার মধ্যে ভক্ত কেউ নেই। এটা না বলে তো অহংকার আরো কান্না করবে। এটা হচ্ছে জেলাস। কিন্তু এই পর্যন্ত ঠিক আছে, এখনো এত বড় ক্ষতি হচ্ছে না, কিন্তু এখন থার্ড লেভেলে জেলাসি যেটা বলছি সেটা হচ্ছে কুৎসিত, আগলি, আগলি ম্যানিফেস্টেশন অফ এনিমিনেস, আগলি এক্সপ্রেশন। কুৎসিত মানে কি, একজনকে, একই এক্সাম্পল আমি ইউজ করছি বারবার, আপনার আরো অনেক এক্সাম্পল উদ্ভাবন করতে পারেন, আমার যেটা মাথায় দু চারটা আসছে ওটাই বলছি। একজনকে স্টেজে মালা পরানো হলো, প্রশংসা করা হলো, আর আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার ইগোটা, আমার মিথ্যা অহংকার খুব আমাকে থাকতে দিচ্ছে না, আমি রেগে গেলাম, আমি সঙ্গে সঙ্গে স্টেজের উপরে গেলাম, আর আমি মাইক নিয়ে বলবো, এই সব এখানে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, এনার কি করে প্রাইজ পেয়ে গেল"। এটা হচ্ছে আগলি এক্সপ্রেশন। হম, অথবা আমি স্টেজে নিচে দাও, যখন লোকটা নিচে নামবে, সঙ্গে সঙ্গে ওকে ধরবো, আরে তুমি প্রাইজ পেয়ে গেলে, কি করে পেলে তুমি, হ্যাঁ তোমার তো পাওয়ার কথা নয়, ওর সঙ্গে ঝগড়া করব। অথবা যারা প্রাইজ দিচ্ছে তার সঙ্গে গিয়ে ঝগড়া করব। এগুলো হচ্ছে আগলি এক্সপ্রেশন অফ জেলাসি। বুঝতে পারলেন? অথবা আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন গীতা ডিস্ট্রিবিউশন আছে। হুম? যেমন আপনারা চাঁদা তুলছেন, আপনারা, আমি দেখছি এখানে একটা চাঁদা তোলার কালচার চলছে এই দুর্গাপুরে, ক্লাসগুলোতে বাড়ি বাড়ি থেকে চাঁদা তোলে, দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলে। তো একটা দল চাঁদা তুলে চলে এসছে, আর আরেকটা দল আবার চাঁদা তুলতে যাচ্ছে ওই একই দোকানে একই ঘরে। তখন ওই যাবে, বলবে, আরে আপনাদের লোক তো চাঁদা নিয়ে গেছে, আপনারা কতবার চাঁদা তুলতে এসেছেন, ও বলছে লোকটা। তখন আপনি বলবেন, কে তুলেছে, ওই, আরে ওই ভক্ত লোক, তো ও তো ইসকনের লোক না, ও তো চোর, চুরি করতে এসছে, আপনার টাকা নিয়ে গেছে, বাড়িতে দিয়ে দিয়েছে, আপনি ওকে কেন দিলেন? হয়ে গেল। এটা হচ্ছে আগলি এক্সপ্রেশন অফ জেলাসি। তো এই ধরনের অথবা গীতার ডিস্ট্রিবিউশন, একটা, একটাই ভক্ত আছে, একটা পার্টি আছে, সে বড় ধনী লোক, ওখানে একজন সঙ্গদাস ওকে 50টা গীতা দিয়ে এসছে, আর একজন সঙ্গদাস ওকে আবার 50টা গীতা দিতে চায়, সেম পার্টিকে। তখন, এখন এই বছর তো ও পারলো না, এবার নেক্সট ইয়ার বলছে আমি দেখবো ওকে। হম, ও কি করে ওকে গীতা দেয়, ওর নামে এমন বদনাম করে আসবো যে ওর থেকে গীতা নেবে না, আমার থেকে নেবে।
ও এরম কিছু করলো যে আর ওই কারো কাছে গীতা নিল না সেই লোকটা। এই তোমাদের ঝগড়ার মধ্যে আমাকে ফেলছো কেন তোমরা, আমি গীতা নেবই না। এটা হচ্ছে আগলি এক্সপ্রেশন অফ জেলাসি, কুৎসিত প্রকাশ জেলাসি। এই ধরনের জেলাসি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সঙ্গদাস, যে এমন জেলাসি করবো না যে ক্ষতি হয়, ইসকনের ক্ষতি হবে, ভক্তের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, ভক্তি ছেড়ে লোকেরা চলে যাবে, বুঝতে পারছি। ওকে, তো এটা জেলাসি সম্বন্ধে বললাম। তাহলে এখানে অনেক কিছু বললাম, এগুলোকে প্রশ্ন মধ্যে কি করে গোছাবো সেটাই আমার মাথায় শুধু এখন টেনশন করছে। আমি এখন চিন্তা করে করে বলছি। প্রথমে প্রশ্ন হবে উম, যে জেলাসি अथवा হিংসা, আহ জেলাসি বাংলায় হিংসা, দিতে ঈর্ষা। ঈর্ষা আমাদের মধ্যে থাকতে পারে কিনা, প্রথম প্রশ্ন। আমাদের মধ্যে ঈর্ষা আছে কিনা, আর যদি আহ ঈর্ষা আমাদের মধ্যে থাকে কিনা, আছে কিনা, আর উম, ঈর্ষা আমাদের মধ্যে আছে কিনা, ঈর্ষা থেকে মুক্ত একজন কখন হতে পারে, কোন লেভেলে একটা মানুষ এই হিংসা থেকে মুক্ত হতে পারে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহ জেলাসি বা ঈর্ষা হিংসার ও তিন প্রকার জেলাসির এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনের বাংলা হবে প্রকাশ। হ্যাঁ, জেলাসির তিন প্রকার প্রকাশ কি কি, কি কি ভাবে আমরা প্রকাশ করি, তিন তিন প্রকার। মানে আমি বললাম ওটা মনে মানে, হ্যাঁ, এটা বাণী দ্বারা, আর একটা অ্যাকশন, অ্যাকশন মানে মানে বাচিক, মানসিক, বাচিক, আর আছে আহ কায়িক বলবো না, অ্যাকশন মানে ক্রিয়া, ক্রিয়া মানে। 3 নম্বর প্রশ্ন হবে যে হিংসার কয়েকটি উদাহরণ দিন, হিংসা করার আমাদের কয়েকটি উদাহরণ দিন। 3টা প্রশ্ন হলো। আর একটা প্রশ্ন হবে আচ্ছা, যে দ্বিতীয় প্রশ্ন যে করলাম, যে 3 প্রকার আহ ঈর্ষা কি কি, ওখানে এড করে দিন সঙ্গে, যে 3টারই উদাহরণ, एग्जांपल দিন, उदाहरण दिन, मानसिक उदाहरण दिन, वाचिक उदाहरण दिन, আর ক্রিয়া মধ্যে উদাহরণ দিন 3টা। আর আরেকটা প্রশ্ন করবেন যে একজন সঙ্গদাস হিসাবে কোন লেভেলের হিংসা চলতে পারে,
আর কোন লেভেলে হিংসা আমাদের একদম চলবে না। ঠিক আছে, মানে এমন ভাবে প্রশ্ন করার চেষ্টা করছি যাতে সব জিনিসটা কভার হয়ে যায়। অনেক সময় হয়ে গেল, মানে 19টাই হলো, একটা গুণ এখনো বাকি থেকে গেল। হরেকৃষ্ণ বাবু, শেষেরটা আর একবার বলুন একজন সঙ্গদাস হিসাবে। কোন কোন প্রকার হিংসা চলতে পারে আর কোন প্রকার হিংসা একেবারে করা উচিত নয়, কোন কোন বা চলবে না। ওকে, ও 9টা বেজে গেছে। ওকে, 20 নম্বর কোয়ালিটি, বি কোঅপারেটিভ উইথ আদার সার্ভেন্ট লিডার্স। অন্য সঙ্গ দাসের প্রতি সহযোগী মনোভাব। অন্য টিচারদের প্রতি সহযোগী মনোভাব। শিল প্রভুপাদ একটা কথা বলেছিলেন যে আহ সেই কথাটা ইংলিশে বলেছিলেন যে ইফ ইউ লাভ মি দেন কোঅপারেট উইথ, এটা বলেনি, তিনি বলেছিলেন ইয়োর লাভ, তুমি যে আমাকে ভালোবাসো এটা পরীক্ষা হবে আমার চলে যাওয়ার পরে তোমরা একে অপরকে কিভাবে কোঅপারেট করছো, সেখান থেকে পরীক্ষা হবে তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো কিনা। এটা প্রভুপাদ বলে গেছেন আর শিষ্যদেরকে। ইংলিশটা ভুলে গেলাম এক্স্যাক্টলি, ইংলিশ সেন্টেন্সটা মনে পড়ছে না, কারো মনে থাকলে বলবেন এক্স্যাক্টলি প্রভুপাদ কি বলেছিলেন। योर योर लव टू मी, हाँ বলুন অনুকম্পিতা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। শিলা প্রভুপাদ এটা বলেছেন যে, শিলা প্রভুপাদ বলেছেন যে the test of how much his followers loved him was to what extent they cooperate together. হুম, এই এই শব্দটা এক্স্যাক্টলি বলেননি উনি, এটা ভালো, এটা মানে যেটা বললাম তার অনুবাদ হয়ে গেল, কিন্তু প্রভুপাদ যে ওয়ার্ড ইউজ করেছেন সেটা এটা নেই। আমি অনেকবার শুনেছি কিন্তু এখন মানুষ, যাই হোক, ইয়োর লাভ টু মি, হাউ ইউ কোঅপারেট উইথ আদার্স আফটার আই ডাই, আফটার আই লিভ, এরকম কিছু বলেছিলেন। আমি চলে যাওয়ার পরে তোমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করছো, তার থেকে বোঝা যাবে তোমরা আমার কত ভালো। যে এই একটা কথা পুরো ইসকনকে আজকে বাঁচিয়ে রেখেছে, মনে রাখবেন এই একটা সেন্টেন্স উপরে পুরো ইসকন দাঁড়িয়ে আছে। আপনারা বুঝতে পারবেন না, মানে এর এই সেন্টেন্স মধ্যে কত শক্তি আছে তা আপনারা সবাই বুঝতে পারবেন না। মানে প্রভুপাদ যাওয়ার পরে আমি বলছি প্রসঙ্গক্রমে, যে কোনো সংস্থা আচার্য চলে গেলে ভেঙে যায়। আপনারা দেখুন যে কোনো সংস্থার নাম নিন, যে কোনো সংস্থা, कृपालु महाराज हो चाहे जगत गुरु हो चाहे रविशंकर हो चाहे और आसाराम ओसो যেই হোক, দুনিয়া में যে কোনো লোক হোক, সংস্থা বানাবে আচার্য চলে গেলেই ভেঙে যাবে। কিন্তু প্রভুপাদ এমন একটা করে গেলেন যে উনি চলে যাওয়ার পর ওনার সংস্থা ভাঙলো না, বরঞ্চ আরো দৃঢ়, আরো জোরালো হয়, শক্তিশালী হয়, এখনো দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়িয়ে আছে কি জন্য? ওই একটা লাইনের উপরে পুরো ইস্কন দাঁড়িয়ে রয়েছে। তাহলে ওই লাইনটা কত শক্তিশালী যে প্রভুপাদ যাওয়ার আগে কিভাবে বললেন যে সবার মুখস্থ হয়ে গেল। প্রভুপাদ তো অনেক কিছু বলেছেন কিন্তু এই লাইনটা সবার মাথায় কি করে ঢুকে গেল। তো এই লাইনটা হচ্ছে
যে তোমরা একে অপরকে সহযোগিতা করবে আমার যাওয়ার পর, এটাই তোমাদের আমার প্রতি প্রেমের পরীক্ষা হবে। এর মধ্যে প্রভুপাদ পুরো ইস্কনকে বেঁধে দিলেন দড়ি দিয়ে। এই লাইনের দ্বারা প্রভুপাদ ইস্কনের সব ভক্তদের দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ওই দড়িটা আর কেউ ভাঙতে পারছে না, এই জন্য ইস্কন ভাঙতে পারবে না, নাহলে ইস্কন ভেঙে যেত অনেকবার এরকম। দ্য টেস্ট অফ ইউর লাভ ফর মি উইল বি হাউ ইউ কোঅপারেট টুগেদার আফটার আই গন। অনুকূল বলতে লিখেছেন, রাইট, এই কথাটা বলেছেন প্রভুপাদ। তো যাই হোক, ওইদিকে যাচ্ছে না প্রভুপাদ লীলার মধ্যে। এখন এখন আমাদের যেটা বিষয় সেখানে চলে আসি। তো আমাদের কোঅপারেট মানে সহযোগিতা করা। তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি অসহযোগিতার উদাহরণ। অসহযোগিতার উদাহরণ দিলে আপনার সহযোগিতা বুঝতে পারবেন, ঠিক আছে না? অসহযোগিতার উদাহরণ দিলে সহযোগিতা বুঝতে পারবেন। একজন সঙ্গ দাসের মধ্যে, এটা এটা আলোচনা হচ্ছে সঙ্গ দাসের মধ্যে। এখানে কোনো স্টুডেন্টের বা অথরিটি নেই, এখানে ইকুয়াল নেই। একজন টিচার একটা ক্লাস থেকে একজন স্টুডেন্ট আমার ক্লাসে এসছে, হুম এসছে, আর ওখানেও ক্লাস করছে, আমার কাছে ক্লাস করছে, ঠিক আছে। এবার ওই স্টুডেন্ট এসে আমাকে বলছে, প্রভু আপনার ক্লাস খুব ভাল লাগে আমাকে, তা আমি ওখানে ক্লাস করতে যাব না, আপনার কাছে ক্লাস করব, ঠিক আছে। তাহলে টিচার বলছে খুব ভালো, এই এই স্টুডেন্ট একমাত্র আমাকে চিনতে পেরেছে, আর কেউ এখন আমাকে চিনতে পারেনি। হ্যাঁ, আমি যে ভালো ক্লাস করি এ বুঝতে পেরেছে। আর ওই টিচার ভালো ক্লাস করে না, ওর কাছে কে থাকবে? এরকম করে ওকে নিয়ে নিলাম, এটা অসহযোগিতা হলো। কি করা উচিত? ওই টিচারের উচিত ছিল ওই টিচার সঙ্গে আলোচনা করা, যে প্রভু আপনার একজন ছাত্র স্টুডেন্ট আমার কাছে আসতে চাইছে, এটা হতে পারে। অথবা ওই ছাত্রকে বলতে পারে যে তুমি ওখানে ক্লাস করো, যে তোমার খুব অসুবিধা হয়, তাহলে ওখানে তোমার টিচারকে বলো যে আমার অসুবিধা হচ্ছে। আর সে টিচার যদি আমাকে বলে তাহলে আমি তোমাকে নেব। হুম, তোমার টিচার দিয়ে আমাকে অনুমতি দিয়ে দেয় যে হ্যাঁ আপনি নেন, তাহলে নেব। বুঝতে পারছেন, এটা সহযোগিতা হলো। আর না হলে ওই টিচার সঙ্গে কথা বলে না, ভাই এই ছাত্র আপনার গ্রুপ ছেড়ে এখানে আসতে চাইছে, ব্যাপারটা কি? হুম, ওর কোনো প্রবলেম আছে? হতে পারে ওই ওই গ্রুপে কিছু দু নম্বরই করেছে, কে জানে। একটা হয়তো ছাত্র আছে, হুম অনেক লোক আছে, অনেক ধান্দাবাজ লোকও অনেক সময় আমাদের এখানে চলে আসে ইসকনে। হয়তো সবার কাছে টাকা ধার নিচ্ছে, এর কাছে 500, এর থেকে 1000। এখন সবার থেকে টাকা নিয়ে নিচ্ছে, এখন আর তো জায়গা নেই, সবার পকেট খালি। এখন অন্য গ্রুপে ঢুকবে, তাহলে অন্য গ্রুপে গেলে ওখানে আরো টাকা আদায় করতে পারবে। তাহলে অন্য গ্রুপের টিচারকে বলবে আপনি তো খুব ভালো ভক্ত, আপনি খুব ভালো ক্লাস দেন, এখন আমি আপনার কাছে ক্লাস করব। আর এখানে আবার টাকা লুটবে। আমি এটা উদাহরণ, হতে পারে। তাই জন্য টিচার টিচার যদি কথা বলে নেয় তাহলে ভালো। এটা আর এটা কি, আরেকজন ভক্ত আছে, তার দীক্ষা হচ্ছে না স্টুডেন্টে, কোনো কারণে তার হয়তো দীক্ষা বিলম্ব হচ্ছে, তার কোনো যোগ্যতা নেই, তার কোনো ত্রুটি রয়েছে, হ্যাঁ তার খাওয়ার মধ্যে আচরণ ত্রুটি রয়েছে, তাহলে সঙ্গ দাসকে বলছে তুমি আরো তৈরি হও। তখন সেই স্টুডেন্ট অন্য সঙ্গ দাস সঙ্গে কথা বলছে, তো অন্য টিচার বলছে তুমি আমার কাছে চলে আসো, তোমার 2 মাসের মধ্যে আমি দীক্ষা করে দেবো। এটা অসহযোগিতার উদাহরণ। এরকম করা ঠিক হবে না। এই ধরনের দুটা উদাহরণ দিলাম। মানে একটা স্টুডেন্ট অন্য জায়গায় যেতে চায়, তো তাকে টিচার সঙ্গে কথা না বলে তাকে নিয়ে নেওয়া। হুম, অসুবিধা। এইভাবে সব জায়গায় সহযোগিতা করা উচিত। বা কোনো প্রোগ্রাম হচ্ছে, হুম
ট্যুর হচ্ছে, পিকনিক হচ্ছে, ওখানে সব গ্রুপের মেম্বার আসছে, সবাই এক জায়গায় সেবা করছে। হ্যাঁ, তখন টিচার অন্য টিচারের স্টুডেন্ট সঙ্গে বেশি মিষ্টি কথা বলবে, তাকে ভালোবাসা দেখাচ্ছে যাতে ওকে নিজে দলে নেওয়া, এই ধান্দা করা ঠিক হবে না। হ্যাঁ, নিজের স্টুডেন্টকে তুমি দেখাশোনা করো, অন্য স্টুডেন্টকে হরে কৃষ্ণ বলো, কিন্তু বেশি ওখানে আবদার দেখানো দরকার নেই, বেশি খাতির দেখানো উচিত নয় অন্য স্টুডেন্টদেরকে। নিজের স্টুডেন্টকে দেখাশোনা করো, অন্য স্টুডেন্ট খালি হরে কৃষ্ণ বলে ঠিক আছে, তো এইসব করা উচিত নয়, কোনো গ্রুপে মেম্বারকে টানাটানি করা ইত্যাদি। ওকে, এটাই ছিল মনে হচ্ছে সহযোগিতার মধ্যে। হম, আর বেশি কিছু নেই। নন কোঅপারেট আদার্স বা গীতা ম্যারাথন হচ্ছে, ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, ওখানে কোঅপারেট করা উচিত, একে অপরের সঙ্গে আলোচনা করা উচিত। ঠিক আছে, এই এলাকাতে আমি ডিস্ট্রিবিউট করতে যাব, এই এলাকাতে তুমি ডিস্ট্রিবিউট করতে যাবে, আগে থেকে ভাগ করা, এটা হচ্ছে কোঅপারেশন। মানে অন্য কারো এরিয়াতে কেউ ঢুকবে না। বা চাঁদা তোলা আছে, চাঁদা তোলা আগে থেকে নিয়ম করবে, এই রাস্তায় গলিতে আমি চাঁদা তুলবো, এই গলিতে তুমি চাঁদা তুলবে, ডিভাইড করে নিল, অ্যালটমেন্ট করো, যাতে এক জায়গায় দুইজন না চলে। হম, আর যদি কেউ চলে যাচ্ছে বাই চান্স, তখন ওর সঙ্গে আলোচনা করা যে ভাই আপনি ওখানে গিয়েছিলেন, কি ব্যাপার বলুন তো। ও বলছে না না, ওটা আমার দাদা হয়, ওই ওই গলি থাকে, তো আমার আত্মীয় স্বজন আছে এই জন্য আমি গেছি। তো এদিকে আলোচনা করে প্রবলেম সলভ। কিন্তু সেটা আলোচনা না করে বলে, ও আমার গলিতে চলে এসছে, তাহলে আমি ওর গলিতে যাব, আমি ওর জায়গায় গিয়ে এখন চাঁদা তুলবো, এই ঝগড়া হয়। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করে নেওয়া হয়, কথা বলে নেওয়া হয় যে, আপনি আমার ওখানে কেন গেলেন চাঁদা তুলতে, বা আমার ওখানে গীতা ডিস্ট্রিবিউট করতে কেন গেলেন, এইভাবে, এটা বলে কোঅপারেশন, আলোচনা করে নেবে। হরে কৃষ্ণ। তো এখানে থেকে প্রশ্ন করে দিচ্ছি, কি প্রশ্ন হবে? হুম, যে উম, অসহযোগিতার কয়েকটা উদাহরণ দিন, অসহযোগী বা নন কোঅপারেশনের কয়েকটা উদাহরণ দিন। আর দ্বিতীয় প্রশ্ন হবে সহযোগিতার কিছু উদাহরণ দিন। আরেকটা পয়েন্ট আমি বোঝাতে চাইছি, এর মধ্যেই এড করা যেতে পারে, নাহলে আলাদাও লিখতে হবে, এর মধ্যে লিখতে পারি। ওটা হচ্ছে বেনিফিটস অফ ডাউট। বেনিফিটস অফ ডাউট এই শব্দটা, মানে এই শব্দটা হচ্ছে কর্পোরেট জগতে চলে, ঠিক আছে, আর ভক্তি জগতেও চলে। এই টার্ম বলে, এটা টার্মিনোলজি, এটা হচ্ছে, এটা টার্মিনোলজি, বেনিফিটস অফ ডাউট। এর মানে হলো, এটা সব সঙ্গদাসের শেখা উচিত, বেনিফিটস অফ ডাউট। এটা 20টা কোয়ালিটির মধ্যেই আসবে, সবার মধ্যে বেনিফিট অফ ডাউট চলবে, 1 নম্বর থেকে 20 সব জায়গায় চলবে। আমি 20তে এক্সপ্লেন করছি, কিন্তু সবার মধ্যেই আসবে। যেমন আহ একটা, আমি আগে বললাম যে এই গলিতে আমি চাঁদা কালেকশন করব। হুম, এখানে অন্য সঙ্গদাস আসবে না, ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যে একজন সঙ্গদাস এই গলিতে চাঁদা তুললো, ঠিক আছে, তাহলে আমার ইনস্ট্যান্ট রিয়েকশন কি হবে, কি হওয়া উচিত, হবে কি আর হওয়া উচিত হবে কি, আমার রিয়েকশন কি হবে, ও এ আমার এটা নিয়ম ব্রেক করছে, আমার গলিতে চলে এসছে, হ্যাঁ আমি ওর গলিতে যাবো, এটা ইনস্ট্যান্ট, এটা কিন্তু হয়, কিন্তু এটা উচিত না। তাহলে এখানে বেনিফিটস অফ ডাউট প্রয়োগ করতে, বেনিফিটস অফ ডাউট মানে কি, ও এখানে এসছে, ও মনে হচ্ছে হয়তো কিছু সামান কিনতে গেছে ওর দোকানে, হয়তো ওর কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, অথবা হতে পারে ওর কোনো প্রাচীন পরিচয় আছে, বা ওর ছাত্রের দোকান হতে পারে, ওর স্টুডেন্টের দোকান আছে। এটাকে বলে বেনিফিটস অফ ডাউট, মানে
আমি সন্দেহের অবকাশ কি বলে, আহ, বাংলা কি হবে? আহ, এখানে আমি একটা বেনিফিট মানে হচ্ছে সুযোগ, অবকাশ, আর ডাউট মানে সন্দেহ। মানে আমি কোনো সম্ভাবনা, হুম, কিছু সম্ভাবনা আমি কল্পনা করব, যে এই সম্ভব এটা হতে পারে, এই জন্য নিয়ম ব্রেক করেছে, এই কারণ হতে পারে এরকম। এটাকে বলে বেনিফিটস অফ ডাউট। তারপরে মানে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব না যে এটা ভুল করেছে, তার আগে একবার আমাকে সেই ব্যক্তিকে বেনিফিটস অফ ডাউট দিতে হবে। একবার আমাকে ভাবা উচিত যে এই কারণে উনি হয়তো করেছে। বোঝা গেল? এটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, না প্রভু, ক্লিয়ার বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? ওকে। ঠিক আছে, আশিস হ্যাঁ হ্যাঁ মজুমদার বলুন। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি এটা। বুঝতে মানে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার? কি কি ক্লিয়ার হলো বলুন ক্লিয়ার তাহলে। হয়েছে প্রভু, ঠিক আছে। ক্লিয়ার না? মানে আমি গিয়েছি সেখানে, এবার অন্য কোনো প্রভু সেখানে চাঁদা তুলেছে। এবার আমি যখন ওখানে গিয়েছি তখন আমি বলবো হ্যাঁ হতে পারে ওনার কোনো রিলেটিভ সেখানে এসে তুলেছে, কিন্তু আমাকে এটা দেয়া হয়েছে এখন। আহ, ঠিক আছে, খুব ভালো। এবার আমি ওখান থেকে এবার চলে আসবো। আহ একদম একটু একটু এখানে এখনো কমই আছে, আপনার একটু ভুল আছে, আমি সংশোধন করব। হুম, তার আগে হম একটু আর একটু মডিফাই, মানে আপনাকে আর একটু সূক্ষ্ম চিন্তা করতে হবে। সেটা কি? আমি চলে আসবো না, হুম, তো হুম, আমি ভাববো না এটা করেছে, আমি সন্দেহ করবো যে হতে পারে। ঠিক আছে? হয়তো, হয়তো হতে পারে, এটা ভাববো। মানে এই জন্যই করেছে এটা বলবো না, এটা বললে ভুল হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এটা ভাববো হয়তো হতে পারে, এবার আমাকে চেক করতে হবে। এটা শেষ না, বেনিফিট ডাউটস মানে শেষ নয়। ধরুন হ্যাঁ, একটা লোক আমার মন্দির থেকে, ধরুন এখানে 1 লাখ টাকা মিসিং আছে, হুম, তো আমি ছেড়ে দেবো না, ও হয়তো ওর এই জন্য নিয়ে গেছে, ঠিক আছে, না না না, আমি একবার ডাউট করবো, ঠিক আছে হয়তো মন্দিরে কোনো সামান কেনার জন্য টাকা নিয়ে গেছে, এটা বেশি আমি ঘুমে যাব? না না না, ঘুমাবো না। আমি এখন চেক করব যে ভাই তুমি টাকা নিয়েছো, কি জন্য নিয়েছো বলুন। এখন আপনি ওকে জিজ্ঞেস করবেন যে আপনি এই রাস্তায় এই দোকান থেকে চাঁদা তুলেছিলেন, কি ব্যাপার? এটা পরে কাজ, বুঝতে পারছেন? তো হ্যাঁ, মনে মনে আমি এটা ওকে এটা বলবো না যে ও আপনি কেন আমার ওখান থেকে টাকা তুলেন, আপনি নিয়ম ব্রেক করেছেন, এটা বলবো না। হুম, এটা বলো, আমি ওকে জিজ্ঞেস করবো না, আমার মনের মধ্যে আমি পজিটিভ সম্ভাবনা উদ্ভাবন করবো, ঠিক আছে? এটা পজিটিভ সম্ভাবনা আমি মনে প্রথমে ভেবে রাখবো, তারপরে চেক করবো। ক্লিয়ার? এবার অপুর মাধবপুর, ক্লিয়ার এটা? বুঝান হ্যাঁ তো ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা আহ, যখন ওটা জানতে পারবো, প্রথমেই আমরা কোনো অ্যাকশন নেব না, আমরা একটা চিন্তা করবো যে এটাও হতে পারে। তারপরে যখন আমি ওটা পুরোপুরি জানতে পারবো যে হ্যাঁ ওটাও রেড করেছে, তখনই তাকে আমরা বলতে পারি। তার আগে আমরা ওইটা আর কি, ওই ডাউটটা দিয়ে ওকে একটা বেনিফিট দেবো, যে মানে ও একটু সুবিধা পাবে যে না, পরে আমি জিজ্ঞাসা করবো। হতে পারে ওটা ওর সত্যি সত্যি কোনো মানে ইচ্ছা করে করেনি, সেটা যদি প্রুফ হয় তখন তাহলে আমি ওর সঙ্গে ঝগড়া হবে না। আর আমার অপরাধ হবে না, তাহলে আমার হ্যাঁ, বৈষ্ণব অপরাধ হবে না। আমি এটা সম্ভাবনা রাখবো প্রথমে, না আমি সঙ্গে সঙ্গে মানসিক ভাবে বৈষ্ণব অপরাধ করে ফেলছি, বুঝতে পারছেন? যদি সত্যিকারী ও দোষী না হয় তাহলে আমার অপরাধ হয়ে গেল। হুম, তো আমি ধরুন যে একটা ভক্ত সম্বন্ধে যদি সঙ্গে সঙ্গে নেগেটিভ চিন্তা করলাম, তাহলে মানসিক অপরাধ আমার হয়ে গেল। আমি মানসিক অপরাধ করবে কেন? আমি প্রথমে ভালো চিন্তাই করবো যে এই জন্য ও এটা করছে, তারপরে আমি চেক করব।
আর সত্যিকারই দেখা যায় না ও ভুল করেছে, তখন আমরা অপরাধ নই, তখন আমি তাকে সংশোধন করবো, তখন তাকে বলবো যে আপনি এটা কেন করলেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে বেনিফিটস অফ ডাউট। এটাও কোঅপারেশনের মধ্যে প্রয়োজন। এই নিয়মটা আমি বললাম সব জায়গায় লাগে, মানে 20টা পয়েন্টের মধ্যে এটা প্রযোজ্য আছে, বেনিফিটস অফ ডাউট। বুঝতে পারছেন, সব জায়গায় চিন্তা করলে বুঝতে পারবেন কোথায় কোথায় প্রয়োজন। যেমন অথরিটির সঙ্গে সহযোগিতা করা, অথরিটি এমন কিছু আচরণ করছে আপনার খারাপ লাগছে, তাহলে আপনার অথরিটিকে বেনিফিটস অফ ডাউট দেওয়া উচিত। মানে কি, অথরিটি হয়তো এই জন্যই করছে। বুঝতে পারছেন, এটা যে অথরিটিকে বেনিফিটস অফ ডাউট দেওয়া। স্টুডেন্টকে বেনিফিট, স্টুডেন্ট খারাপ আচরণ করছে, স্টুডেন্ট জব করছে না, স্টুডেন্ট ক্লাসে আসছে না, দেরি করে আসছে, তো আপনি রেগে গেলে ঠিক হবে না, তাকে আপনাকে বেনিফিটস অফ ডাউট দিতে পারেন। আচ্ছা, হয়তো তাদের পরীক্ষা চলছে স্টুডেন্টদের, হয়তো স্টুডেন্টরা এখন বাড়িতে কোনো প্রবলেম আছে, বুঝতে পারছেন, এটাকে বলে বেনিফিটস অফ ডাউট, সব জায়গায় লাগবে। হরে কৃষ্ণ। তো আহ, এটা প্রশ্ন করে দিয়ে, এটা বেনিফিটস অফ ডাউট মানে কি, আর দু একটা উদাহরণ দিয়ে বোঝান, দুটা উদাহরণ দিয়ে বোঝান। এর বাংলা শব্দ এক্স্যাক্টলি কি হবে বুঝতে পারছি না। আহ, এই কথাটা ক্রিকেটে চালু আছে বাবু, এটা খুব একটা বাংলা টার্ম ইউজ হয় না। বেনিফিট অফ ডাউটস বলেই আমরা জানি, এটা ক্রিকেটে চালু আছে খুব, বেনিফিট অফ তাহলে ডাউট দেওয়া হয়। তাহলে ওইভাবে ইউজ করাও। হ্যাঁ, ওটা ওইটাই টার্মটাই থাক প্রভু, তো অসুবিধা নেই, এই টার্মটা আমরা ইউজ করি। ওকে, তাহলে বেনিফিটস অফ ডাউট মানে কি, আর দুটা উদাহরণ দিন। আর এটা কিন্তু সব পয়েন্টে চলবে, আমি বললাম যত আমরা আলোচনা করছি সব জায়গায় বেনিফিট অফ ডাউট যাবে। হরে কৃষ্ণ। তাহলে এই প্রশ্নগুলো আজকে যে কয়েকটা বললাম, এগুলো আপনাদের মধ্যে একজনকে টেক্সট করবেন, টেক্সট করে আমাকে পাঠাতে হবে, বাংলা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে। আর তারপরে আমি ওটা অনুকম্পিতা মাতাকে পাঠাবো, অনুকম্পিতা হিন্দি আর ইংলিশ করে তুমি পাঠিয়ে দেবে আমাকে। হুম। তাহলে বাংলা কে লিখে পাঠাবেন আমাকে এই আজকে প্রশ্নগুলো? শ্যাম নন্দিনী সুদেবী মাতাই, আপনি আমি বাংলা লিখে পাঠাবেন। আচ্ছা, একটা কাজ যদি করতে পারেন, যে 32 যেটা আগে আছে ওর মধ্যেই এড করে দিলে ভালো হবে, ওই একই লাইন একসঙ্গে যদি পারেন ওর মধ্যে দিয়ে পাঠাবেন। প্রথমে 5টাই লিখে পাঠাবেন, আমি ওকে করবো, তারপরে এড করে নেওয়া যাবে। মানে আজকে প্রশ্নগুলো শুধু প্রথমে পাঠিয়ে দেবেন, তারপরে লিস্টের মধ্যে এড করবো। আচ্ছা, আপনি হাত তুলেছেন, বলুন সামনে আমাদের আনমিউট করে বলুন। ওকে, ওকে বলছেন। হরে কৃষ্ণ। তাহলে এখানে রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা ইম্পর্টেন্ট